আসসালামু আলাইকুম সবাইকে। বিন্যাস ও সমাবেশের আরেকটা লেকচারে সবাইকে স্বাগতম। আজকের লেকচারের শুরুতেই আমরা দেখব যে প্রিভিয়াস লেকচারে আমরা কি কি জিনিসপত্র দেখছি অ্যান্ড আজকে আমরা কোত্থেকে শুরু করব। তো আমরা প্রিভিয়াস লেকচারে এই অধ্যায়ের যে সেকেন্ড অংশ সমাবেশ এই পার্টটুকুর আলোচনা শুরু করছিলাম। প্রথমে আমরা দেখছি সমাবেশ কি, বিন্যাস আর সমাবেশের ডিফারেন্স মেইনলি কী কারণে কোন জায়গাটায়, এই ব্যাপারগুলো দেখছি। অ্যান্ড এইখানে আমরা আসলে প্রসেসের দিক থেকে আসলে বিন্যাসকে কিভাবে চিন্তা করা যায় এবং সমাবেশকে কিভাবে চিন্তা করা যায় সেটা দেখছি। বিন্যাসকে এইভাবে চিন্তা করা যায় যে উই আর অ্যাকচুয়ালি চুজিং, দেন ফর এভরি চয়েস উই আর অ্যারেঞ্জিং। আর এইখানে সমাবেশ মানেই জাস্ট দ্য প্রসেস অফ চুজিং। তাহলে এইখান থেকে এই যে এই দুইটা ব্যাপার, তাহলে এইখান থেকে আমরা কি বুঝি যে বিন্যাসের মধ্যেই সমাবেশ আসলে ইনহেরেন্টলি আছে। এখন এই ব্যাপারটুকুর বিন্যাস আর সমাবেশের মধ্যে আমাদের ম্যাথমেটিক্যালি কী রকম কাজের ডিফারেন্স আসতে পারে, এই যে চুজিং ব্যাপারটা, এই সেন্সটা ম্যাথমেটিক্যালি কীভাবে আমাদের আপার হ্যান্ড দিতে পারে, সেইগুলো জিনিস ক্লিয়ার করার জন্য আমি বেশ কয়েকটা ম্যাথমেটিক্যাল এক্সাম্পল এখানে সেট করছিলাম। এরপরে আমরা এনসিআরের ধারণা দেখছি। বিন্যাসে যেমন এনপিআর সম্পর্কে ধারণা পাইছি আমরা, এখানে তেমনি এনসিআর সম্পর্কে, এনসিআরের নোটেশনে কোনটা কী মিন করে, শর্ত কী, সেগুলো দেখে নিয়ে এই পুরো কনসেপ্ট ওয়াইজ এই জিনিসটার ফর্মুলা কী দাঁড়ায় অ্যান্ড সেটা কেন আসলো ডিরাইভ করে বিল্ড করে দেখছি। এরপরে আমরা বিন্যাস আর সমাবেশের সম্পর্ক অর্থাৎ এনসিআর এবং এনপিআর এই দুইটা টার্মের মাঝে ইন্টার রিলেশনটা, এই জিনিসটা খেয়াল করছি। এবং এর পরবর্তীতে আমরা আজকে এক্সাম্পল প্রবলেম দিয়ে নেক্সট আলোচনাটুকু শুরু করব। এক্সাম্পল প্রবলেমটা সলভ করে ফেললেই আমরা পরের থিওরির আলোচনা করব। আমরা দেখি এখানে এক্সাম্পল প্রবলেমে আমাদেরকে প্রমাণ করতে বলছে যে এনসিআর প্লাস এনসিআর মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু হবে এন প্লাস ওয়ান সিআর। তার মানে এখানে এটা এনসিআরের যে আমাদের এক্সপ্রেশনটা, এইটার ফর্মুলাটা অ্যাপ্লাই করে আমাদেরকে বামপক্ষ আর ডানপক্ষ সমান দেখাতে হবে। তো আমাদের ফর্মুলাটা একটু আমরা লিখে রাখি। আমরা গত লেকচারে শিখছি যে এনসিআর ইজ ইকুয়াল টু হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল বাই আর ফ্যাক্টোরিয়াল নিচে এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল থাকলো। এখন এইটার কেসে এইবার আমাদেরকে এই মেইন ফর্মুলাটা ইউজ করেই আমাদেরকে প্রুফটা করতে হবে। তো এখন দেখো এনসিআর ডিরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করা যাবে, এনসিআর মাইনাস ওয়ান ওই অনুযায়ী ফর্মুলা অ্যাপ্লাই করবো এবং এন প্লাস ওয়ান সিআর এই জিনিসটা আনতে হবে। তো আমাদের কী আনতে হবে সেই জিনিসটা আমরা একটু লিখে রাখি। তো ডান পাশে যে কী আনতে হবে, আমাদের আনতে হবে এন প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল বাই আর ফ্যাক্টোরিয়াল আর হচ্ছে এন প্লাস ওয়ান মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, এই জিনিসটা আনতে হবে, তাই না? এখন তাহলে আমরা বাম পক্ষ থেকে কাজ শুরু করি, কারণ বাম পক্ষে ফর্মুলা অ্যাপ্লাই করার এবং ওই জিনিসগুলো থেকে আমাদের কমন নিয়ে কাজ করার স্কোপ আছে। আগাই তাহলে এইখান থেকে আমরা দেখতেছি যে এখানে এনসিআর প্রথমে আছে, তার মানে ফর্মুলা ডিরেক্ট অ্যাপ্লাই করে দিলাম এন ফ্যাক্টোরিয়াল বাই আর ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। এরপরে কি আছে, এরপরে এনসিআর মাইনাস ওয়ান, এনসিআর মাইনাস ওয়ান কী হবে এন ফ্যাক্টোরিয়াল। এখানে দেখো আর এর রোলটা প্লে করতেছে আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। তাহলে এই যে এই ফর্মুলা অনুযায়ী আমরা যদি এখানে লিখি তাহলে কি দাঁড়াবে, আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল এটা দাঁড়ালো। এন থেকে আর মাইনাস ওয়ান বিয়োগ করতে হবে, এন থেকে আর মাইনাস ওয়ান বিয়োগ করলে কি হবে এন মাইনাস আর মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান, তার মানে এন মাইনাস আর প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল থাকলো। এইবার এখন দেখো এই যে এই দুইটা টার্মের মাঝে এই দুইটা টার্ম মিলে কমন নিয়ে সবশেষে আমাদেরকে ওই জিনিসটা আনতে হবে। এখন তার মানে কি কমন নিতে হবে, এই যে কমন নিয়ে ওটা আনতে হবে, কমন নিতে হবে। তাহলে কমন নিতে গেলে আমরা কি করি আসলে বলো তো? কমন নিতে গেলে আমরা সাধারণত যেই টার্মগুলো ওদের উভয়ের মাঝেই আছে এই জিনিসগুলোকে বাইরে নিয়ে আসি, বাইরে রেখে তারপর কাজ করি। তো এখন এই যে ওগুলো যে বাইরে রাখবো, আমরা তো দেখতেছি প্রমিনেন্টলি এন ফ্যাক্টোরিয়াল দুটাতেই আছে, এটা বাইরে আসলো, ফাইন। এখন এই যে আর ফ্যাক্টোরিয়াল এখানে আছে আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, এখানে আছে এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, এখানে আছে এন মাইনাস আর প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। তাহলে আমরা কি করব, আমরা এদের মাঝে এদেরকে ভেঙে এমনভাবে প্রকাশ করব যাতে করে যে উভয়ের মাঝেই আছে এই জিনিসটা একটু প্রমিনেন্ট হয়, বুঝছি? আচ্ছা, যদি নাও বুঝে থাকি সমস্যা নেই, কাজটা করি বুঝবো। আমরা বিন্যাসের সময় এই ধরনের কাজ করছি না, যে আমরা তখন ফ্যাক্টোরিয়ালের কী থাকতো, ভগ্নাংশ থাকতো। ভগ্নাংশ থাকার কেসে আমরা যে কাজটা করতাম একটু মনে করাই দিই। এই মনে করো এখানে আর ফ্যাক্টোরিয়াল আছে আর নিচে আছে আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল থাকলো এটা। এই মনে করো এখানে আছে এন মাইনাস টু ফ্যাক্টোরিয়াল আর এখানে আছে এন মাইনাস থ্রি ফ্যাক্টোরিয়াল,
কথার কথা, আমি জাস্ট লিখে এক্সাম্পলটা বোঝানোর ট্রাই করতেছি। তখন আমরা কি করতাম, তখন আমাদের যেহেতু উপরে নিচে একই ভগ্নাংশের উপরে নিচে আছে, ক্যান্সেলেশনের একটা সুযোগ থাকতো। এই ক্যান্সেলেশনের ব্যাপারটা কাজটা করার জন্য আমরা কি করতাম, এইখানে কাছাকাছি ধরনের জিনিস যাদের মাঝে ক্যান্সেলেশন হতে পারে বা হবে পরবর্তীতে, ওদের মাঝে বড়টাকে এক্সপান্ড করতাম। কতদূর পর্যন্ত এক্সপান্ড করতাম, ততদূর পর্যন্ত যতক্ষণ না যাকে কমন নিয়ে ক্যান্সেল করব সেটা চলে আসে। সেটা কিভাবে, এই যে আমরা দেখব যে আর ফ্যাক্টোরিয়ালের সাথে আসলে নিচের টার্মগুলোর মাঝে কোনটার ক্যান্সেলেশন হওয়ার চান্সেস আছে। এখানে তো আর নাই, বোঝাই যাচ্ছে, তাহলে এইটার সাথে, এখন এই যে এইটার সাথে আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, এই দুইটার পেয়ার আকারে আমরা বিবেচনা করে এদের মাঝে কোনটা বড় সেটাকে এক্সপান্ড করব। কে বড়, আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল বড় নাকি আর ফ্যাক্টোরিয়াল? অফকোর্স আর ফ্যাক্টোরিয়াল। তাহলে এই আর ফ্যাক্টোরিয়ালকে আমরা ভেঙে এক্সপান্ড করব। কতদূর এক্সপান্ড করব, ততদূর এক্সপান্ড করব যতক্ষণ না আমরা আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল পেয়ে যাচ্ছি, তাই না? তাহলে এখান থেকে তাহলে কি দাঁড়াতো, তাহলে আর ইন্টু আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। এটা কেন লেখা যায়, ওই যে ফ্যাক্টোরিয়াল পড়ছিলাম বিন্যাসের শুরুতেই, এন ফ্যাক্টোরিয়ালকে লেখা যায় এন ইন্টু এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। যদি আরও আরেকটা টার্ম বাড়ায় লিখতে চাই তাহলে লিখতে পারবো এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু ফ্যাক্টোরিয়াল। এভাবে করে করে আমরা লিখতে পারবো, তবে ভ্যালিড হতে হবে আর কি। ওই জিনিসটা জিরো ফ্যাক্টোরিয়াল পর্যন্ত যাওয়া যাবে, আবার এমন কিছু লেখা যাবে না যেটা কিনা মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল ইমপ্লাই করতেছে, এমন কিছু লেখা যাবে না। এখন তাহলে এইখান থেকে যদি এইভাবে লিখি তাহলে এই আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়ালের সাথে এই জিনিসটা উপরে ক্যান্সেল হয়ে যাবে, দ্যাটস ওয়াই আমরা ওভাবে লিখছি, তাই না? এই যে এটার সাথে এটা ক্যান্সেল হয়ে যাবে, দ্যাটস ওয়াই আমরা ওভাবে লিখতাম। ঠিক একইভাবে এন মাইনাস টু ফ্যাক্টোরিয়াল আর এন মাইনাস থ্রি ফ্যাক্টোরিয়াল, এই দুইটার মাঝে, এই দুইটা কাছাকাছি জিনিস বা এই দুইটার মাঝে ক্যান্সেলেশন হওয়ার চান্সেস আছে, এদেরকে আমরা একটা পেয়ার বিবেচনা করে এদের মাঝে বড় কোনটা সেই জিনিসটাকে এক্সপান্ড করব। এন মাইনাস টু বড় না এন মাইনাস থ্রি বড়? অফকোর্স এন মাইনাস টু বড়, কারণ এন থেকে কম জিনিস বিয়োগ যাচ্ছে, এটা বড়, এখানে বেশি জিনিস বিয়োগ যাচ্ছে, এটা ছোট। তাহলে এখান থেকে এই বড় জিনিসটাকে আমরা এক্সপান্ড করব। তাহলে এন মাইনাস টু ফ্যাক্টোরিয়ালকে এক্সপান্ড করলে কি দাঁড়ায়, এন মাইনাস টু এন মাইনাস থ্রি ফ্যাক্টোরিয়াল। যদি আরেকটা টার্ম যেতে হয় এন মাইনাস ফোর ফ্যাক্টোরিয়াল লিখতে পারবো আমরা। আমাদের আসলে আরেকটা টার্ম যাওয়ার প্রয়োজন নাই, কেন? কারণ এইখানেই আমাদের নিচে যেটা আমাদের ক্যান্সেল হবে সেই জিনিসটা চলে আসছে। যতক্ষণ না পর্যন্ত আমরা ক্যান্সেল যেটা হবে সেটা পাচ্ছি হুবহু, ততক্ষণ আমরা যেতে থাকবো। তাহলে এন মাইনাস থ্রি ফ্যাক্টোরিয়াল। এখন এই জিনিসটা আর এটা ক্যান্সেল হয়ে চলে যাবে, আর বাকিটুকু পড়ে থাকবে। এই কাজগুলো তো করছি, তাই না? এখানেও আমরা ওই কাজটাই করব, জাস্ট কমন নেওয়ার স্বার্থে আমরা ছোট জিনিসটা পর্যন্ত এক্সপান্ড করব, তারপরে সেম জিনিস থাকলে কমন নিয়ে ফেলবো। এখন এইখানে কথা হচ্ছে এখানে জাস্ট ক্যান্সেলেশন হচ্ছে না, কারণ একই ভগ্নাংশের লব হরে তারা নাই, কিন্তু ওভারঅল এক্সপান্ডিংয়ের কাজটা সেম। আইডিয়াটা কি মনে পড়ছে? এইগুলো জিনিস তোমরা ক্লিয়ার মনে থাকার কথা, বিন্যাসেই এই জিনিসগুলো দেখানো হয়েছে। এরপরে এখন আসো, তাহলে এন ফ্যাক্টোরিয়াল রাখলাম। এরপরে এখন আমরা দেখব আর ফ্যাক্টোরিয়ালের সাথে আমার রিলেট করার মতো জিনিস কি আছে, আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, তাই না? এদের মাঝে সেম জিনিস থাকতে পারে, ভেঙে ভেঙে দেখবো আমরা কত দূর ভাঙতে হচ্ছে। তাহলে এইটার সাথে আমরা এইটার পেয়ার একটা বিবেচনা করলাম। ঠিক একইভাবে এন মাইনাস আর এর সাথে এন মাইনাস আর প্লাস ওয়ান, এটা আরেকটা পেয়ার বিবেচনা করলাম, এটা আর এটা। এখন কি করব, এদের মাঝে বড় কোনটা সেই জিনিসটা আইডেন্টিফাই করব। এদের মাঝে বড় কোনটা বলো? এই যে হোয়াইট পেয়ার আর ফ্যাক্টোরিয়াল আর আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, এদের মাঝে বড় হচ্ছে আর ফ্যাক্টোরিয়াল। এখন আর ফ্যাক্টোরিয়ালকে তাহলে আমরা ভাঙবো, ভেঙে কতদূর এক্সপান্ড করব, কতদূর পর্যন্ত, যতক্ষণ না আমরা আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল পাচ্ছি। তাহলে করে ফেলি। তাহলে এখান থেকে আমরা এন ফ্যাক্টোরিয়াল আর আর ফ্যাক্টোরিয়ালকে লিখতে পারবো আর ইন্টু আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। এই তো এই ছোটোটা পেয়ে গেছি, তাই আর বাড়ানোর দরকার নাই, আরও এক্সপান্ড করার দরকার নেই। অন্যটা একইভাবে বিবেচনা করব। এবার ব্লু পেয়ারগুলো এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল আর হচ্ছে এন মাইনাস আর প্লাস ওয়ান, এদের মাঝে কে বড়? এন মাইনাস আর প্লাস ওয়ান, কারণ সেম জিনিস থেকেই জাস্ট এখানে যা আছে এখানেও তাই আছে, জাস্ট এক যোগ হয়ে গেছে, তার মানে এটা বড়। এইটাকে এক্সপান্ড করতে হবে কতক্ষণ, যতক্ষণ আমরা এইটা পাচ্ছি। তাহলে করে ফেলি এখান থেকে, তাহলে কি আসবে? আচ্ছা বাই দ্য ওয়ে, এখানে এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল এটাও লিখে রাখি, নিচে ছিল ওটা। এরপর এখন আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল থাকলো, আর এন মাইনাস আর প্লাস ওয়ান, এটাকে যদি আমরা এক্সপান্ড করি এন মাইনাস আর প্লাস ওয়ান, আর হবে কি এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, উপরে এন ফ্যাক্টোরিয়াল। বুঝছো এটা কি করছি বলো দেখি? এটাকে এন এর মতো বিবেচনা করো, অথবা এক্স ফ্যাক্টোরিয়াল চিন্তা করো। এক্স ফ্যাক্টোরিয়ালকে ভাঙলে কি হবে? এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, তারপর এক্স মাইনাস টু, যদি আরও ভাঙতে হয় তাহলে এক্স মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়ালকে ভেঙে লেখা যায় এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু ফ্যাক্টোরিয়াল, ওভাবে আগাতে থাকি। এখন তার মানে কি হবে? এইটা বসে যাবে,
এক্স এক্সের রোল প্লে করতেছে এটা, তারপরে হবে এক্স মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, মাইনাস ওয়ান করলে ওয়ান কেটে গেছে, ওই কারণে এটা লিখছি। আর এখানে স্টপ করছি কারণ হচ্ছে এই জিনিসটা এখানে আছে হুবহু। সিম্পল জিনিস, এগুলো জিনিস আমার মনে হয় না আমি যতটা ভেঙে বোঝাচ্ছি ততটা ভেঙেই বোঝাতে হবে, তোমরা আই হোপ এমনিতেই বুঝতে পারছো। এরপর এখন এন ফ্যাক্টোরিয়াল কমন নেওয়া যায়, এন ফ্যাক্টোরিয়াল কমন নিয়ে ফেললাম। আর কি কমন নেওয়া যায়, আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল এখানেও আছে এখানেও আছে, তার মানে আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল কমন নিয়ে ফেলবো। আর কি কমন নেওয়া যায়, এইখান থেকে এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল কমন নেওয়া যায়, তাই না? এখানেও আছে ওখানেও আছে, তাহলে আমরা এই জিনিসটা কমন নিয়ে ফেলি, এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। এরপরে আসো, এরপরে এখন এইখানে তাহলে কি থেকে গেল বলো তো? কমন নেওয়ার পরে এন ফ্যাক্টোরিয়াল চলে গেছে, আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল চলে গেছে, এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল চলে গেছে, শুধু ওয়ান বাই আর পরে আছে, থাকলো ওয়ান বাই আর প্লাস এইখানে কি থাকে, এন ফ্যাক্টোরিয়াল চলে গেছে, আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল চলে গেছে, এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল চলে গেছে, শুধু পড়ে আছে এইটুকু, তার মানে এন মাইনাস আর প্লাস ওয়ান। এরপরে এখন জাস্ট আমাদের এইটুকুর কাজ তো শেষ, এইটুকুকে আমরা জাস্ট লসাগু করে সিম্পলিফাই করে ফেলবো। তো এটাকে করে ফেলি সিম্পলিফাই, তাহলে কি আসে, এখানে থাকলো এন ফ্যাক্টোরিয়াল, এখানে হচ্ছে আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, আর এটা হচ্ছে এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। আর এই পার্টটুকুতে আমরা তো জাস্ট এমনি বোঝানোর জন্য এই কাজটা করছি, সো এটাকে আমরা ইরেজ করে দেই। এখন এইখানে তাহলে কী হবে, এইখানে আসলে হবে এন মাইনাস আর প্লাস ওয়ান ইন্টু আর, নিচে লসাগু, সরি এই আর এবং এনগুলো আমার আসলে একই ধরনের হয়ে যাচ্ছে, তাই না? থাকলো এখানে তাহলে কি হবে, এন মাইনাস আর প্লাস ওয়ান প্লাস আর, এইখানে প্লাস আর আর মাইনাস আর ক্যান্সেল হয়ে চলে গেল, তাহলে উপরে থাকলো এন প্লাস ওয়ান, নিচে থাকলো এন মাইনাস আর প্লাস ওয়ান ইন্টু আর। এখন এই জিনিসগুলোকে আমরা যদি করেসপন্ডিং জিনিসপত্রের সাথে যাদের সাথে এরা গুণ আছে তার সাথে লিখে দেই, তাহলে কি দাঁড়াবে, লবে অলরেডি এন ফ্যাক্টোরিয়াল আছে, এখান থেকে এন প্লাস ওয়ান আসলো, তাহলে কি হলো ওভারঅল হলো এন প্লাস ওয়ান আর এখানে এন ফ্যাক্টোরিয়াল থাকলো। আর হরে কি আছে, এন আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, তার সাথে আবার আর গুণ হচ্ছে, তাই না? সিমিলার জিনিসগুলো তো আমরা একসাথে লিখি, তাহলে আমরা কি লিখতে পারি, আর এর সাথে আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল গুণ হচ্ছে। আর কি গুণ হচ্ছে, এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, তার সাথে গুণ হচ্ছে এন মাইনাস আর প্লাস ওয়ান, তাহলে ওই জিনিসগুলো একসাথে লিখে ফেলি, এন মাইনাস আর প্লাস ওয়ান এর সাথে এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল থাকলো। এখন এখান থেকে আমরা এক কাজ করে ফেলি, এই যে উপরে দেখো তো কি হচ্ছে, এন প্লাস ওয়ান ইন্টু এন ফ্যাক্টোরিয়াল, কী লেখা যায় এটাকে, আমরা এটাকে এভাবে চিন্তা করতে পারি না, এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, তার মানে তো এক্স ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ এন প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। বুঝছো জিনিসটা? সহজ জিনিস, এগুলো জিনিস আমরা একদম ফ্যাক্টোরিয়ালের বেসিকেই শিখে ফেলছি। সেখানে কি ছিল, জাস্ট এই যে এন প্লাস ওয়ান এখান থেকে এরপরে মাইনাস ওয়ান হয়ে ফ্যাক্টোরিয়াল হয়েছে, তার মানে অ্যাকচুয়ালি সেটা বড়টার ফ্যাক্টোরিয়াল। ঠিক একইভাবে এখানেও তাই, আর ছিল এর সাথে আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল গুণ হয়ে আছে, তার মানে ওভারঅল হয়ে গেছে আর ফ্যাক্টোরিয়াল, ওভারঅল হয়ে গেল আর ফ্যাক্টোরিয়াল। ঠিক একইভাবে এখানেও এন মাইনাস আর প্লাস ওয়ান, এরপরে ওখান থেকে এক কমে এটা ফ্যাক্টোরিয়াল হয়েছে, তার মানে এইটা হচ্ছে এন মাইনাস আর প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। এখন দেখো তোমাকে যেটা প্রুফ করতে বলছিলাম সেটাই কিন্তু চলে আসছে, পুরোটাই হুবহু চলে আসছে। এই যে এন প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, আর কি নিচে আর ফ্যাক্টোরিয়াল, নিচে হচ্ছে এন প্লাস ওয়ান মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, এই তো এটাই চলে আসছে। জাস্ট এখানে এন প্লাস ওয়ান মাইনাস আর ছিল, এখানে হচ্ছে এন মাইনাস আর প্লাস ওয়ান, একই জিনিস ঘুরে ফিরে, প্লাস ওয়ান পরে লেখা সামনে লেখা তো একই জিনিস। তো এখান থেকে আমাদের আসলে রাইট সাইডটা চলে আসছে। বুঝছি, প্রথম ম্যাথ, প্রথম এক্সাম্পল প্রবলেম সমাবেশের, এই কারণে অনেক বুঝে অনেক টাইম নিয়ে করে দিলাম। এই জিনিসগুলো কিন্তু কুইক করে ফেলতে হবে, জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই করবো, অ্যাকর্ডিংলি কাজ করবো। তো এখানে কী করছি বুঝছি, এনসিআর প্লাস এনসিআর মাইনাস ওয়ান, এটা দেখাতে হতো যে এই দুইটার যোগফল এন প্লাস ওয়ান সিআর হবে। তাহলে কি দেখাতে হবে সেই জিনিসটা একটু লিখে রাখছি যাতে জাস্ট মিলাতে সুবিধা হয়। এরপরে এখানে ফর্মুলা অ্যাপ্লাই করছি, ওখানে ফর্মুলা অ্যাপ্লাই করছি। ফর্মুলা অ্যাপ্লাই করার পরে আমাদেরকে দেখাই যাচ্ছে যে কমন নিতে হবে। কমন নিতে হবে মানে কি, আমাদের সব জায়গায় গুণ আছে এমন জিনিসকেই তো কমন নিতে পারি আমরা, তাই না? তাহলে ওভাবে এক্সপ্রেস করছি। ওভাবে এক্সপ্রেস কীভাবে করা যায়, এক্সপান্ড করে, কত দূর এক্সপান্ড করব, ছোটোটা পর্যন্ত, এই কাজগুলো সব বলে বলে বুঝায় বুঝায় করে ফেলছি। করার পরে ফাইনালি আমরা এইখানে রিচ করতে পারছি, অ্যান্ড এইটাই আমাকে আসলে দেখাতে বলছিল। আমার রাইট সাইড চলে আসছে। এখন কথা হচ্ছে এই যে এই ম্যাথটা আমরা করলাম এক্সাম্পল প্রবলেমে, এটা ভীষণ আসে, এটা বোর্ড পরীক্ষায়, কলেজের পরীক্ষায় অসংখ্যবার অনেক জায়গায় আসছে, এটা একটু গুরুত্বপূর্ণ আছে। এইবার তাহলে আমরা সামনে আগাই। এইবার আমরা দেখব
সুন্দর একটা কনসেপ্ট, সেটা হচ্ছে সম্পূরক সমাবেশ। এই ব্যাপারটা খুব চমৎকারভাবে বোঝা যায়, অ্যান্ড এইটার আসলে জাস্ট মানে ফিজিক্যাল আমরা যে উদাহরণটা, জাস্ট একটা ভৌত উদাহরণ যেটা, সেইটা দিয়েই আমরা এটা বুঝে ফেলতে পারবো, অ্যান্ড এটার আমরা ম্যাথমেটিক্যালিও দেখব যে আসলে এই জিনিসটা হিসেব করে আমাদের ফর্মুলা অ্যাপ্লাই করে আসছে কিনা। খেয়াল করো, এইখানে সম্পূরক সমাবেশের যে স্টেটমেন্টটা প্রথমে বুঝি। সম্পূরক সমাবেশের স্টেটমেন্টটা হচ্ছে এরকম যে n সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু থেকে আমরা যদি r সংখ্যক বস্তু নিয়ে সমাবেশ করি, r সংখ্যক বস্তু নিয়ে দল গঠন করা যায় কতভাবে সেই জিনিসটা দেখি, তাহলে সেটা কি হয়, NCR হয়। আবার আমরা যদি n সংখ্যক বস্তু থেকে n-r সংখ্যক, ভালো মতো বুঝো, প্রথমে n সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু থেকে r সংখ্যক বস্তু নিয়ে তুমি কি করলা, যে r সংখ্যক বস্তু নিয়ে কতভাবে দল গঠন করা যায় এটা ফাইন্ড আউট করলা, আসলো NCR। এইবার আরেকজন ফাইন্ড আউট করলো যে n সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু থেকে n-r সংখ্যক বস্তু নিয়ে কতভাবে দল গঠন করা যায়, সে পেল কি, NC-n-r। n থেকে n-r সংখ্যক বস্তু নিয়ে এসে প্রতিবার দল গঠন করছে। এই দুইটা আসলে ইকুয়াল, বুঝছি। তার মানে সম্পূরক সমাবেশের স্টেটমেন্টটা হচ্ছে NCR ইজ ইকুয়াল টু NC-n-r। NCR ইজ ইকুয়াল টু NC-n-r। এখন এইবার আমরা একটু এই জিনিসটা বাস্তবে বুঝে ওঠা ট্রাই করি যে আসলে এই জিনিসটা দিয়ে কি মিন করতেছে, এটা আমরা কিভাবে ঠিকঠাক এক্সাম্পলের মাধ্যমে বুঝতে পারি। একদম জাস্ট সিম্পলি নিউমেরিক্যাল ভার্সন যদি এটার বলি, তার মানে এইটার যেটা বলতে চাচ্ছে এই সূত্রটা বা এই স্টেটমেন্টটা, সেটা হচ্ছে এরকম যে 10C 6 যা 10C 4ও তাই, 100C 30 যা 100C 70ও তাই। একইভাবে মনে করো যে 100C 60 যা 100C 40ও তাই। এক কথায় তার মানে আমাদের এই যে আমরা যেই যে সোর্সে যতগুলো ভিন্ন ভিন্ন এলিমেন্ট আছে, এদেরকে আমরা জাস্ট এই দুইজনের যোগফল যদি ওটা হয়, সোর্সে যতগুলো ভিন্ন ভিন্ন এলিমেন্ট আছে, তাহলেই তারা পরস্পর সমান হবে যে কোনো মানের জন্য। 60 40, 30 70, তোমার হচ্ছে 35 65, এরকম যে কোনো কিছুর জন্য, 91 9, যে কোনো কিছুর জন্য যদি আমাদের এই যে সোর্সের ভিন্ন ভিন্ন এলিমেন্টের নাম্বারে সমান হয়, তখন তারা পরস্পর কী হবে, সমান হবে। এই কথাটাই এখানে বলা আছে, আর কিছু না। দেখো NCR ইজ ইকুয়াল টু NC-n-r। দেখো তো এই r এবং n-r এই দুইটার যোগফল কি n না? তাই তো করছি আমরা, বুঝছি। তুমি যেটা দিয়ে তুমি ভালো বুঝো, হয় এটা থেকে, না হয় তুমি যদি নিউমেরিক্যাল এক্সাম্পল থেকে বুঝো। জাস্ট প্রথমে আমাদের মেইন আইডিয়াটা বোঝা দরকার যে আচ্ছা ও আসলে কি বলতে চাচ্ছে, তারপরে আমরা সেখানে ডিপ ডাইভ করব যে আসলে এই জিনিসটাকে কীভাবে ফিল করা যায়, এই জিনিসটা আসলে কীভাবে এটা আসছে, এটা আমরা কিভাবে বুঝতে পারি যে হ্যাঁ এটা আসলে সত্যি, সেই জিনিসগুলো পরে দেখতেছি। তো আমাদের মেইন থিমটা হচ্ছে, মেইন আইডিয়াটা হচ্ছে এরকম, এটা হবে, সব সময় হবে। এন্ড আমরা ক্যালকুলেটারও চেক করতে পারি ছোটোখাটো মানগুলোর জন্য। 5C2 এর মান যা হবে 5C3 এর মান তাই হতে হবে, 5C4 এর মান যা 5C1 এর মান তাই, এরকম ব্যাপারটা। এখন তাহলে এই যে এই জিনিসটা হয়, আমরা ক্যালকুলেটারও চেক করে দেখতে পারি যে এটা হবে, কিন্তু কথা হলো এই জিনিসটা সব সময় কেন হবে, এই কেনর উত্তরটা আমরা এবার একটু ফাইন্ড আউট করব। তো কেনর উত্তরটা আমরা সিম্পলি কি করতে পারি, ফর্মুলা দিয়ে দেখতে পারি। কীরকম, যে NCR এর আমরা তো ফর্মুলা অ্যাপ্লাই করতে শিখছি, তাই না? NCR মানে হচ্ছে n ফ্যাক্টোরিয়াল বাই n-r ফ্যাক্টোরিয়াল ইন্টু r ফ্যাক্টোরিয়াল, নিচে দুইটা। ঠিক একইভাবে NC-n-r এটার ভ্যালু আমরা বের করে দেখি, এই হুবহু একদম সেম ভ্যালুটাই আসবে, তার মানে তারা ইকুয়াল হবে। কিন্তু এইটার খুবই চমৎকার ফিজিক্যাল ইমপ্লিকেশন আছে। এইটা ফিজিক্যালি আসলে আমরা জাস্ট ভৌত কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে এই জিনিসটা খুবই সহজে বুঝতে পারি। তো চলো এবার সেইটা একটু বোঝার ট্রাই করি। এই জিনিসটা খুব সহজে আমরা ছোট্ট একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝি, যে ধরে নেওয়া যাক বাজার থেকে তোমরা দুই ভাই বোন, তুমি একজন আর তোমার ভাই অথবা বোন, তুমি ভাই হয়ে থাকলে তোমার বোন আছে, তুমি বোন হয়ে থাকলে তোমার ভাই আছে, ধরে নেওয়া যায়। এখন বাজার থেকে 10টা বই ডিফারেন্ট নিয়ে আসা হলো। এখন এই 10টা বই তোমাদের মাঝে কি করে দেওয়া হবে, তোমাদের মাঝে ভাগ করে দেওয়া হবে। এখন একটু তুমি চিন্তা করো তো, এই যে এই 10টা বই তোমাদের মাঝে যে দুই ভাই বোনের মাঝে ভাগ করে দেওয়া হবে, তুমি যদি 7টা নাও, তোমার ভাইয়ের কাছে অপশন কি, ওকে 3টা নিতেই হবে। ধরে নাও বইগুলো হচ্ছে এই 1 থেকে 10, 1 2 3 4 5 6 7 8 9 10, ভিন্ন ভিন্ন বই, কিন্তু ভালো মতো বুঝো। NCR এই টার্মটা, এন যদি ডিফারেন্ট সবাই না হয়, তার জন্য অ্যাপ্লিকেবলই না।
তো অবশ্যই এখানে ভিন্ন ভিন্ন বই নিয়ে আলোচনা হচ্ছে। তো এখান থেকে 1 থেকে 10টা ডিফারেন্ট বই। এখন তোমার এবং তোমার ভাই অথবা বোন যেই থাকুক তার মাঝে আমরা কি করে দিতে চাচ্ছি, বিলি বন্টন করে দিতে চাচ্ছি দুইজনের মাঝে, আর কেউ থাকবে না, বইয়ের অংশীদার অন্য কেউ হবে না। এখন তুমি একটু নিজেই চিন্তা করো তো কী হবে ব্যাপারটাতে। এইখানে তুমি ধরে নিলা, তুমি ডিসাইড করলা যে আচ্ছা ঠিক আছে আমি 7টা বই নিব। এখন তুমি যেই 7টা বই নিবা, তোমার ভাইয়ের কোনো অপশন নেই, ওই 3টা বই বাকি 3টা বই নিতেই হবে, কারণ দুইজনের মাঝেই তো ওই জিনিসটা ভাগ হয়ে যাবে। এখন এই যে এই ব্যাপারটা, এইবার একটা কেস আমরা দেখলাম যে আচ্ছা ঠিক আছে তুমি 7টা বই নিবা, তো তার মানে 7টা বই নিছো মানে তুমি 1 থেকে 7 ধরে নাও নিছো। তাহলে তোমার ভাই কি পাচ্ছে? তোমার ভাই পাচ্ছে যে আচ্ছা তুমি 1 থেকে 7 পেলে ও কিন্তু 8, 9, 10 পাচ্ছে। এখন তুমি চিন্তা করলা যে আচ্ছা আমি 1 থেকে 7 নিব না, আমি 1 থেকে 6 নিলাম আর 8 নিলাম। তোমার ভাই তাহলে কি পাচ্ছে? 7 পাচ্ছে, 9, 10 পাচ্ছে। তুমি এবার চিন্তা করলা যে না আমি 1 থেকে 6 নিব, তারপর 9 নিব, 9 নাম্বার বইটা। তাহলে ও কি পাচ্ছে? 1 থেকে 6 তুমি নিছো, 9 নাম্বারটা তুমি নিছো, তাহলে ও পাচ্ছে 7, 8 আর 10। তো এই যে এইভাবে তুমি চিন্তা করো তো তাহলে কি হচ্ছে, তুমি এই 10টা বই থেকে 7টা বই যতভাবে নিতে পারবা ঠিক ততবার তোমার ভাই কিন্তু 3টা বই পাবে ডিফারেন্ট ওয়েতে। বুঝো ভালো মতো কী হলো, 10টা বই নিয়ে আসা হয়েছে, আমাদের 2 ভাই বোনের মাঝে ভাগ করে দেওয়া হবে। এখন তুমি দেখতেছো যে আচ্ছা আমি 7টা বই যে নিব, আমি একটু চিন্তা করি তো 7টা বই কতভাবে ডিফারেন্ট ওয়েতে নিতে পারি। তো আমি চিন্তা করলাম 1 থেকে 7, 1 থেকে 6, তারপর 8 নাম্বারটা, 1 থেকে 6 তারপর 9 নাম্বারটা, 1 থেকে 6 তারপরে 10 নাম্বারটা, এইভাবে চিন্তা করতেছি। ধরে নেই আমরা এইভাবে চিন্তা করতেছি। তাহলে কি হবে, আমরা দেখব এই যে আমার ভাই বা আমার বোন, যে বাকি মানুষটা যে থাকতেছে, সে যে বাকি 3টা বই পাচ্ছে, সে কিন্তু সবসময় আমি যতবার 7টা বই এখান থেকে চুজ করতে পারবো, সে ততবার ওই যে 3টা বই যে সে পাচ্ছে, ওই 3টা বইয়ের ডিফারেন্ট ততবার ফরমেশনটা পাচ্ছে। অ্যান্ড এই ব্যাপারটা সবসময় হতে থাকবে। দেখা গেল, মনে করো জাস্ট ফর এক্সাম্পল বলতেছি, 10টা বই থেকে 7টা বই, এটা তো হিসাব করে দেখা যাবে তাই না, যে 10C7 এর মান কত। তা আমরা ধরে নিচ্ছি 10C7 এর মান হচ্ছে 100, কথার কথা জাস্ট ফর এক্সাম্পল। তাহলে দেখবা 10C3 এর ভ্যালুও 100ই আসবে। এখন কথা হচ্ছে এই জিনিসটা কিভাবে এত শিওর হলাম যে আসবে, ওই যে আমরা যতবার ডিফারেন্ট কী বানাচ্ছি, গ্রুপ বানাচ্ছি। আমার 7টা বইয়ের একটা গ্রুপ হবে, আমার ভাই অথবা বোনের ওর 3টা বইয়ের গ্রুপ হবে। তো আমি দেখতেছি আচ্ছা আমি আমার 7টা বইয়ের যে গ্রুপ, এইটা যদি যতবার ভিন্ন উপায়ে বানাতে পারি, ততবার ও ভিন্ন 3টা বই পেয়ে যায়। তার মানে আমি এটা বলতে পারি যে আচ্ছা এই যে 10টা বই থেকে আমি 7টা বই ধরে নেই 100ভাবে নিতে পারি, কথার কথা। আমার ভাইও তাহলে দাবি করতে পারে যে আচ্ছা আমি এই 10টা বই থেকে 3টা বই 100ভাবে পেতে পারি। তার মানে হচ্ছে যে 10টা বই থেকে 7টা বই যতভাবে বাছাই করা যায়, অর্থাৎ 10টা বই থেকে 7টা বই নিয়ে যতভাবে দল গঠন করা যায়, 10টা বই থেকে 3টা বই নিয়েও ঠিক সমান সংখ্যকভাবে দল গঠন করা যায়। অ্যান্ড এই ব্যাপারটা আমরা যদি এই এক্সাম্পলের মাধ্যমে ভার্বালি, কোনো কিছু তো এখনও লিখিনি, বুঝে যাই খুব ভালো। আর যদি নাও টোটালি বুঝি তাও আমরা এটার একদম বাস্তব উদাহরণ দেখব। তো আমরা শুরু করি। এই মনে করো, ধরে নাও আমার কাছে 3টা বই দিয়ে শুরু করি। হ্যাঁ, এখান থেকে 3টা বই আছে ABC। এখন ABC 3টা বই আছে এখানকার কেসে। তাহলে কি হচ্ছে, আমি এখন একটু চিন্তা করি যে আচ্ছা আমাকে মনে করো এখান থেকে বলা হয়েছে 3টা থেকে 2টা করে নিয়ে নিতে, 2টা বই করে। তাহলে এখন দেখি তো আমরা কতভাবে নিতে পারি, 2টা বই করে নিয়ে নিব। অ্যান্ড আমরা এখানে কোনো প্যাটার্ন বা হচ্ছে তোমার অর্ডার বিবেচনা করতেছি না, আমরা জাস্ট বইয়ের গ্রুপটা, বইয়ের সেটটা অ্যাজ আ সেট বিবেচনা করতেছি। তাহলে আমরা বইয়ের 3টা বই থেকে যে 2টা বইয়ের সেট আমি নিয়ে নিব, কিভাবে নিতে পারি, ইউনিক কী রকম সেট হতে পারে একটু দেখি তো। তখন আমরা দেখলাম যে আচ্ছা ঠিক আছে আমি এ বি এইভাবে করে 2টা বইয়ের সেট নিয়ে নিলাম। তাহলে কি পড়ে থাকলো, তাহলে পড়ে থাকলো সি, থাকলো ভালো কথা। আচ্ছা আমি যদি AC নিয়ে নেই, তাহলে আমার ভাই অথবা বোন যে থাকবে তার জন্য কি পড়ে থাকবে বি। আর যদি আমি BC নিয়ে নিই, তাহলে ওর জন্য পড়ে থাকবে এ। এখন এই যে এখানে ওর জন্য কি পড়ে থাকলো না থাকলো ওটা মনে করো আমি কেয়ার করে নিই, আমি জাস্ট আমারটুকু কেয়ার করছি যে আচ্ছা 3টা বই নিয়ে আসা হয়েছে, তো ওখান থেকে আমি বড়, আমাকে 2টা বই নিতে বলা হয়েছে, আর আমার ছোটো জনকে একটা বই নিতে বলা হয়েছে। মানে আমি নেওয়ার পরে যা থাকবে ওটা ওর। এখন তাহলে আমরা দেখতেছি যে আচ্ছা 3টা থেকে 2টা নেওয়া যায় এই 3ভাবে, আর কোনো উপায় নেই।
এ বি নেওয়া যায়, এসি নেওয়া যায়, বিসি নেওয়া যায়, আর তো কোনো উপায় নেই। তাহলে এই তিনটা উপায়ে বই নেওয়া যায়। তখন আমরা খেয়াল করে দেখলাম এই যে আমি যে তিনটা থেকে দুইটা 3C2 তিনটা থেকে দুইটা নিয়ে কম্বিনেশন তৈরি করছি, কম্বাইন করছি, দল গঠন করছি, একটা গ্রুপ তৈরি করছি, ততবার এই পাশে কি হয়ে গেছে, ঠিক ততবার এইখানে কিন্তু তিনটা থেকে একটার একটা গ্রুপ তৈরি হয়ে গেছে। এন্ড এটা যে কোনো নাম্বারের জন্য সত্য হবে। কিভাবে সেই জিনিসটা একটু দেখি, আরেকটা নিউমেরিক্যাল এক্সাম্পল দেখবো, তারপরে আমরা থিওরিটিক্যালি ওই জিনিসটা বিল্ড করে ফেলবো। এই মনে করো আরেকটা এক্সাম্পল দেখবো। তো তাহলে এখান থেকে আমরা 4-এর জন্য কি দেখতে পারি, 4C2। আচ্ছা দেখি, 4টা বই মনে করো, এবার 4টা বই হয়েছে এ বি সি ডি। এইবার একটু আমরা খেয়াল করি যে 4টার জন্য আসলে 4টার জন্য একটা আর 3টা দেখাবো, দেখাই। এই মনে করো 4টার জন্য আমি বই নিতে চাচ্ছি। এইবার আমি ছোটজনের কেসে কি হচ্ছে, আমি আসলে একটা বই নিব। আমি নেওয়ার পরে আমি ছোট মানুষ, এইবার আমার আবদার রাখা হয়েছে। এইবার আমাকে বলা হয়েছে যে আচ্ছা ঠিক আছে, ও ছোট, ও প্রথমে একটা বই নিয়ে নিবে, ও নেওয়ার পরে যেগুলো থাকবে ওগুলো সব তোমার। তো এইবার এই ছোট মানুষের পার্সপেক্টিভ থেকে জিনিসটা দেখো তো কী হয়। ছোট মানুষের পার্সপেক্টিভ থেকে দেখতেছি আমরা 4টা বই থেকে ও একটা নিবে। কিভাবে নিতে পারে? খুব সিম্পলি ও এ নিতে পারে। ভালো কথা, এ যদি ও নিয়ে নেয়, ওর বড়জনের জন্য, বড় ভাই বা বড় বোনের জন্য কি পড়ে থাকে, বি সি ডি পড়ে থাকে। ঠিক একইভাবে ও যদি বি নিয়ে নেয় তাহলে এ সি ডি পড়ে থাকে। ও যদি সি নিয়ে নেয় তাহলে এখান থেকে কি পড়ে থাকে, এ বি ডি পড়ে থাকে। এবং ও যদি ডি নিয়ে নেয়, ও বড় ভাই বা বোনের জন্য এ বি সি পড়ে থাকে। এখন এইবারও আমরা ভালো মতো একটু দেখলেই খেয়াল করতে পারবো যে এইবার ধরে নাও এটা আমরা কেয়ার করিনি, এবার আমরা ছোট মানুষের পার্সপেক্টিভটা থেকে দেখতেছি, ছোট ভাই বোনের। তখন এ আসলে এইটাতে ফোকাস করছে, নিজেরটাতে, কোনটা নিবে, তার কোনটা পছন্দ হচ্ছে। তো সে 4ভাবে কিন্তু কি করতে পারে, 4টা বই থেকে একটা বই নিতে পারে। একটা বইয়ের জাস্ট একটা বই দিয়েছে এটোর। তাহলে এখান থেকে এইবার দেখতে পাচ্ছি আমরা এইখানে আমরা যে 4টা বই থেকে একটা বই কতভাবে নিতে পারি, 4C1 উপায়ে। এই জিনিসটা যে এখানে ফর্ম করছি, কিন্তু সাথে সাথেই প্যারালালি কি তৈরি হয়ে গেছে বলো তো, প্যারালালি আমাদের এই জিনিসটা ডান পাশে তৈরি হয়ে গেছে যে 4টা থেকে 3টা কতভাবে নিতে পারি, 4টা থেকে 3টা কতভাবে নিতে পারি সেই জিনিসটা তৈরি হয়ে গেছে। এখন কেউ যদি দাবি করে যে আচ্ছা 4টা থেকে 3টা, এর থেকে বেশি উপায়ও নেওয়া যায়, এখন আপনি জাস্ট এই জিনিসটা এখান থেকে উল্টাভাবে দেখতেছেন, দ্যাটস ওয়াই আপনার মনে হচ্ছে যে এইখানে আসলে 4টা থেকে 3টা মনে হয় এই উপায় নেওয়া যায়, এইখানে আরও উপায় আছে। ধরে নেই কেউ একজন দাবি করলো, আমাদের তাহলে কি যুক্তি থাকবে তার এই ক্লেমটাকে মিথ্যা প্রমাণ করার? কারণ তার ক্লেমটা আমাদের মিথ্যা প্রমাণ করতে হবে, তো আদারওয়াইজ তো আমি এই জিনিসটা বলতে পারি না, তাই না? আমাদের স্টেটমেন্টটা বলে যে 4C1 = 4C3 হইতেই হবে। এখন একজন এসে দাবি করলো যে না, আপনি আসলে এখানে ভুল ভাবতেছেন, এখানে আসলে আরও কম্বিনেশন আছে, 4 থেকে 3টা নেওয়ার আরও কম্বিনেশন আছে। মনে করো সে বললো কথার কথা, এখানে সে BCD দাবি করলো, রাখলাম জাস্ট ফর এক্সাম্পল। এখন ওর এই দাবিটা যে মিথ্যা, ওর এই ক্লেমটা যে মিথ্যা ক্লেম করতেছে, এই জিনিসটা আমরা কীভাবে নালিফাই করতে পারি সেটা একটু বুঝি। ওর এই জিনিসটা এভাবে নালিফাই করতে পারি যে ধরে নিলাম এইখানে আরও একটা কম্বিনেশন আছে 4টা থেকে 3টা নেওয়ার, এই 4টাই কম্বিনেশন না, আরও একটা আছে, পঞ্চম একটা আছে। এই যে পঞ্চম যদি একটা থেকে থাকে, তাহলে অবশ্যই তার প্যারালালি, যেহেতু দুইজন মিলে এই জিনিসটা ভাগ করে নিচ্ছে, তার প্যারালালি কি হওয়া উচিত, তার প্যারালালি এইখানে পঞ্চম আরেকটা এলিমেন্ট থাকা উচিত। কারণ আমরা তো দুইটাই ভাগ করে নিচ্ছি, আমরা তো দুইজনই, দুইটা পক্ষই তো আসি, একটা পক্ষ এই পাশে আর একটা পক্ষ এই পাশে। তো আমাদের এই যে হোল সেটটা, আমাদের যেই সোর্স সেটটা দেওয়া হয়েছে, এই সেটটা তো ফর্ম করতে হবে, তাই না? এই সেটটা ফর্ম করতে হবে কি দিয়ে, এই দুইজন দিয়ে। এখন এই দুইজন দিয়ে যদি ফর্ম করতে হয়, এই 4টা বাদে যদি পঞ্চম আরেকটা কি থাকে, পঞ্চম আরেকটা আমাদের এখানে কম্বিনেশন থাকে, পসিবল হয় 4C3 এর জন্য, তাহলে তার জন্য অবশ্যই এইখানেও পঞ্চম আরেকটা অপশন পাবো, কারণ আলটিমেটলি এই দুইজনকে নিয়ে তো এই সেটটা গঠিত হবে। কিন্তু আমরা খেয়াল করতে পারি এখান থেকে যে আসলে কি হচ্ছে, আসলে এই সেটটাতে এইখানে আর কোনো পঞ্চম এলিমেন্ট এখানে আসা সম্ভব না, কারণ যতগুলো এলিমেন্ট একটা করে নেওয়া পসিবল, এ নিয়ে ফেলছি, বি নিয়ে ফেলছি, সি নিয়ে ফেলছি, ডি নিয়ে ফেলছি, সব নিয়ে ফেলছি, একটা করে নিয়ে যতবার নেওয়া যায়, 4ভাবে নেওয়া যায়, আমরা নিয়ে ফেলছি। সো আলটিমেটলি ওর ক্লেমটাকে আমরা মিথ্যা প্রমাণ করে দিলাম। এই যে একটা সার্টেন কেসে মিথ্যা প্রমাণ করলাম, এই জিনিসটা এবার আমরা কি করব, এই জিনিসটা জেনারেল কেসেও আমরা বলে ফেলতে পারবো। আগাই তাহলে এইবার আমরা জেনারেল কেসটা বুঝবো। দেখো এক্সাম্পলটা কি মজার না?
এই ব্যাপারটা মজার না, যে আচ্ছা তার মানে এইখান থেকে এইটা গুছালে যদি জাস্ট দুইটা পক্ষ থাকে, তিনটা পক্ষ থাকলে কিন্তু এই জিনিসটা আর কাজ করবে না। আমরা এখানে যদি তিনটা পক্ষের মাঝে বই ভাগ করে নেই তখন তো আর এই জিনিসটা কাজ করবে না। দুইটা পক্ষের জন্য আলটিমেটলি এক পক্ষ যতভাবে সার্টেন একটা অ্যামাউন্ট ভাগ করে নিতে পারে, অপর পক্ষ অবশ্যই সমসংখ্যক উপায়ে ভিন্ন জিনিসগুলো কি নিতে পারে, বাছাই করে নিতে পারে। অ্যান্ড এইখানে এই বাছাইটার জন্য আসলে একজন বাছাই করলেই কমপ্লিমেন্টারিলি আরেকজনের জন্য বাছাইটা হয়ে যাচ্ছে। বুঝা গেছে? এখন এন সংখ্যক জিনিসের জন্য এই জিনিসটা ফিল করানো গেছে। দেখো আমি সব জায়গায় আমি এই পুরো চ্যাপ্টারটা যখন পড়াইছি, বিন্যাস প্রথমে শেষ করলাম, তারপরে সমাবেশের একটা ক্লাস হয়ে গেছে। তোমরা কি একটা জিনিস খেয়াল করছো কিনা জানি না, ফর্মুলাগুলো, তারপরে হচ্ছে ফর্মুলার ভেতরে ভেতরে যে রিয়েলাইজেশনগুলো, এইগুলো গ্রো করানোর জন্য আমি ইচ্ছে করে নিউমেরিক্যাল এক্সাম্পল আগে দেখাইনি। কেন? কারণ আসলে আমি যেটা ফিল করছি বা আমি যেটা খেয়াল করছি নিজেই, সেটা হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থায় মোটামুটি ওভারঅল প্রায় বেশিরভাগ মানুষজন, বেশিরভাগ শিক্ষার্থী আসলে নিউমেরিক্যালি জিনিসগুলো যতটা জলদি বুঝতে পারে, থিওরিটিক্যালি ততটা জলদি এখনও বোঝার মতো আমরা ম্যাচিওরড হইনি বলা যায়। হতে পারি সামনে যে আমাদের থিওরিটিক্যালি জিনিসগুলো ক্যাচ করার ক্যাপাবিলিটি বাড়ছে। তো এইখানে ওই থিওরিটা পুরোপুরি স্টাবলিশ করার আগে আমি সেটার উপর বেস করে ইচ্ছে করেই নিউমেরিক্যাল এক্সাম্পল রাখি, যাতে করে ওভারঅল কিছুটা হলেও সেন্স ওই নিউমেরিক্যাল এক্সাম্পলটা থেকে অলরেডি গ্রো হওয়া থাকে তোমার। তারপরে তখন জাস্ট থিওরিটিক্যালটা যাতে ধরতে সুবিধা হয়। এখন এইখানে দেখো, এখানে দুইটা আমরা নিউমেরিক্যাল এক্সাম্পল একদম এক্স্যাক্ট মান দিয়ে এক্সাম্পল সেট করে নিছি। এইবার জাস্ট একটা কেসে, জেনারেল কেসে সেই জিনিসটা বিল্ড করব। তো জেনারেল কেসে যদি বিল্ড করতে চাই, ধরে নিই আমাদের কাছে এন সংখ্যক জিনিস আছে, এন সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস আছে। তো এন সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে আমরা কি করতেছি, আর সংখ্যক জিনিস নিয়ে দল গঠন করতে চাচ্ছি। তো এখন দেখি তো আর সংখ্যক জিনিস নিয়ে দল যদি গঠন করে ফেলি তাহলে কি দাঁড়ায়। তাহলে আমরা দেখতেছি যে এন সংখ্যক জিনিস থেকে আর সংখ্যক জিনিস যদি নিয়ে আমরা দল গঠন করে ফেলি, তাহলে যেটা হবে যে এইখানে বাম পাশে আমরা ধরে নিই আমাদের কনসার্নিং যেটা জিনিস, এই যে এন থেকে আর সংখ্যক জিনিস নিয়ে দল গঠন করতেছি, তখন আসলে এইগুলো মনে করো থাকলো বামে। এইটার আসলে ওরকম এইভাবে কোনো প্রমাণ দিচ্ছি না, জাস্ট ফিলটা বুঝতে পারাটা, ফিজিক্যালি যেটা বোঝা যায় সেই পয়েন্টটা। এভাবে করে করে বাম পাশে আমরা কিন্তু সেটগুলো রাখলাম। এখন যতবার বাম পাশে রাখবো ততবার কি দেখব, এই যে বাকি এলিমেন্টগুলো, ওগুলো মনে করো এইগুলো আমি চুজ করে বাইরে বের করে আনছি। তাহলে ভেতরে এই যে এন মাইনাস আর সংখ্যক এলিমেন্ট নিয়ে আরেকটা সেট পড়ে থাকবে, এইখানে পড়ে থাকবে, এখানে পড়ে থাকবে, এখানে পড়ে থাকবে, প্রত্যেকটার জন্য পড়ে থাকবে। তাহলে এইখানে আমরা যদি বাম পাশে কি ফর্ম করতে পারি, এন সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে আর সংখ্যক জিনিস নিয়ে যতভাবে নেওয়া যায় সেই সকল কম্বিনেশন বামে গঠন করে ফেলতে পারি, তাহলে ডানে অটোমেটিক্যালি এন মাইনাস আর সংখ্যক জিনিস নিয়ে যতগুলো সেট গঠন করা যায় সেটা অটোমেটিক্যালি গঠন হয়ে যাচ্ছে, আর কোনো উপায় বাকি থাকতেছে না। এন্ড এইটাকে আর কোনো উপায় যদি কেউ দাবি করে, সেই জিনিসটাকে কীভাবে নালিফাই করতেছি আমরা, এভাবে নালিফাই সিম্পলি করা যায় যে এইখানে যেহেতু এই দুইজন মিলেই আমার ওভারঅল টোটাল সেটটা এন সংখ্যক ভিন্ন ভিন্ন এলিমেন্টের সেটটা ফর্ম করবে, তো এইখানে আমরা তো এটা দাবি করেই ফেলছি, এটা ধরেই নিছি যে এই সেটটা, এই যে NCR অর্থাৎ এন সংখ্যক জিনিস থেকে আর সংখ্যক জিনিস নিয়ে এই ব্যাপারটা এখানে টোটাল ওয়ে আমার এক্সপ্লোর করা শেষ। তাও যদি কেউ দাবি করে যে না আপনি ভুল করছেন, এইখানে আসলে আরও কম্বিনেশন পসিবল, তার এখানে ধরে নিলাম আরও একটা কম্বিনেশন আসলো, কিন্তু এই দাবিটা সত্যি না। কেন সত্যি না? কারণ এইখানে যদি আর একটা কম্বিনেশন, ভিন্ন কম্বিনেশন, অফকোর্স এটার সাথে সেম হওয়া যাবে না, কারণ এগুলো তো কারোর সাথে সেম না। এগুলো যদি ভিন্ন ভিন্ন হয়, অফকোর্স তুমি বুঝো না এই ব্যাপারটা, এইখানে এই পয়েন্টটা অনেকে মিস করতে পারো, বুঝো। এইখানে মনে করো 10টা বই থেকে এক্সাম্পলে চলে যাও, 10টা বই থেকে 7টা বই তুমি কতভাবে ভিন্ন ভিন্নভাবে নিতে পারো, কতগুলো ভিন্ন ভিন্ন সেট বানানো যায় 7টা বইয়ের, সেইগুলো আমি এখানে লিপিবদ্ধ করে ফেলছি। অ্যান্ড এখানে তোমাকে আমি অ্যাশিওর করছি যে দেখো 10টা থেকে 7টা বই এর বাইরে কোনো উপায়ে নেওয়া যায় না। 1 থেকে 7, 1 থেকে 6 নিয়ে 8, 9, 10, এরকম 2 থেকে 8, এরকম যত উপায় আছে সব আমি এখানে লিপিবদ্ধ করে ফেলছি। তারপরে এখন আমি তোমাকে বললাম যে আচ্ছা দেখো, এই যে এতগুলো উপায়ে এইগুলো যদি আমরা বিবেচনা করি, তাহলে কারা কারা পড়ে থাকতেছে এটা আমি না নোট ডাউন করছি। তখন ওই কারা কারা পড়ে থাকছে ওইটা আমি রাইট সাইডে লিখছি। এখন এইটা লেখার পরও কেউ একজন এসে দাবি করলো যে না, there is another combination of the rest of pieces, তাহলে এই যে ওর যে ক্লেমটা, এই জিনিসটাকে আমরা মিথ্যা প্রমাণ করতে পারি এইভাবে যে এইখানে যদি একটা ডিফারেন্ট কম্বিনেশন থাকে,
এগুলো বাদেও আরেকটা ডিফারেন্ট কম্বিনেশন যদি থাকে n-r সংখ্যক জিনিস নিয়ে, 3টা বই নিয়ে, তাহলে অবশ্যই এইখানে আরেকটা ডিফারেন্ট কম্বিনেশন থাকতে হবে আর সংখ্যক জিনিস নিয়ে, বা এইখানে আরেকটা ডিফারেন্ট কম্বিনেশন থাকতে হবে 7টা বই নিয়ে। কারণ এরা ডিফারেন্ট মানে কি, এটাও ডিফারেন্ট হতে হবে না? কিন্তু কথা হচ্ছে এখানে তো স্পষ্ট বলে দেওয়া হয়েছে যে যতগুলা 7টা এলিমেন্ট নিয়ে যত ধরনের কম্বিনেশন পসিবল, আই হ্যাভ রিটেন ইচ অ্যান্ড এভরি ওয়ান অফ দেম। তার মানে এখান থেকে আলটিমেটলি তার দাবিটা মিথ্যা, এখানে আসলে আর কোনো আসলে এক্সট্রা কম্বিনেশন পাওয়া পসিবল না। এবং এনসিআর আর এনসি n-r এই দুইটা অফকোর্স কী হতে হবে, ইকুয়াল হতেই হবে। বুঝছি। এখন তোমাদের তাও যদি একটু ডাউট থেকে থাকে, এইভাবে চিন্তা করো যে তুমি একটু ওই যে 100-র উদাহরণটা চিন্তা করো। 100টা বই ছিল, 100টা বই থেকে তুমি মনে করো 35টা করে বই চুজ করতেছো। 35টা করে বই কতভাবে নেওয়া যায়, 35টা বইয়ের সেট কতভাবে বানানো যায়। তো তখন তুমি দেখলা 100টা বই থেকে 35টা বই, তাহলে 1 নম্বর বই থেকে 35 নম্বর বই, এটা একভাবে নেওয়া যায়। 1 নম্বর বই থেকে 30 নম্বর বই, আর বাকি 5টা হচ্ছে 96 থেকে 100। এইভাবে করে যত ধরনের 35টা এলিমেন্ট নিয়ে সেট বানানো যায় সেটা বানাইলা। আর তার সাথে সাথে এই যে তুমি বই চুজ করে যাচ্ছ, কি কি পড়ে থাকতেছে এটা রাইট সাইডে বানাইছো, তাহলে তুমি একটু নিজেই চিন্তা করে বুঝো তো, তুমি যদি বাম পাশে, কথার কথা, বাম পাশে মনে করো তুমি 2000টা কি পাইছো, ডিফারেন্ট কম্বিনেশন পাইছো, কথার কথা, তাহলে অবশ্যই ডান পাশেও তুমি 2000টা কম্বিনেশনই পাবা। এন্ড ডান পাশের যে এই কম্বিনেশনগুলো, এগুলো আসলে কয়টা বই নিয়ে, ওখানে 35টা বই নিয়ে করছো, এখানে 65টা বই নিয়ে হয়ে যাবে। এন্ড এইখানে কেউ দাবি করতে পারবে না যে আচ্ছা ঠিক আছে 100টা থেকে 65টা নিয়ে এর বাইরেও কম্বিনেশন আছে, এর বাইরে কোনো কম্বিনেশন নাই। কেন? কারণ আমরা তো বুঝেই গেছি, আমরা তো বলেই ফেলছি যে 100টা থেকে 35টা নিয়ে সবগুলো আমার লেখা শেষ, 2000টা আছে, এই 2000টা টোটালি লেখা শেষ, আর কোনো কম্বিনেশন নাই। এখন কেউ যদি এসে দাবি করে যে না 65টা আরেকটা না কম্বিনেশন আছে বা আরও অনেকগুলো আছে, তার দাবিটা এইভাবে মিথ্যা প্রমাণ করতে পারি আমি। ও যখন দাবি করলো যে আচ্ছা ঠিক আছে এই কম্বিনেশন 65টার এই কম্বিনেশনগুলো বাদ দিয়েও আরও কম্বিনেশন আছে, তার মানে ওর জন্য অবশ্যই 35-এর একটা নতুন কম্বিনেশন থাকতে হবে। কারণ এই দুইটা তো কমপ্লিমেন্টারি হয়েই আমার টোটাল সেটটা 100টা বইয়ের সেট তৈরি হবে। কিন্তু 100টা বইয়ের সেটে আমরা তো 35টা টোটালি ডিফারেন্টগুলো সব লিখে ফেলছি, 35-এর আর কোনো নতুন কম্বিনেশন সম্ভব না। তাহলে 65-র এই যে দাবি করছি নতুন, এটা আসলে ভুল দাবি করছি। কারণ 65 নতুন থাকলে 35-এরও নতুন কম্বিনেশন থাকার কথা, কিন্তু সেটা থাকবে না। আমরা তো বলেই নিছি, এই জিনিসটা ধরেই নিছি যে 35-এর সবগুলো কম্বিনেশন আমরা লিখে ফেলছি। তো এইভাবে করে যে কোনো মানের জন্য সেই জিনিসটা চিন্তা করা যাবে। অ্যান্ড এইটা জাস্ট খুব কমন সেন্সেই আমরা সিম্পলি জিনিসটা চিন্তা করলেই আই হোপ জিনিসটা ফিল করতে পারবো, বুঝতে পারবো। এই যে সম্পূরক সমাবেশের কেসে এইটা জাস্ট এই তোমার এই নোটেশনটাই না, বরং এইটার একটা ফিজিক্যাল মিনিং আছে, এটাকে খুব সহজেই ফিল করা যায়, ওটার স্টেটমেন্টটা আসলে ও কী বলতে চাচ্ছে এই জিনিসটার মাধ্যমে, সেইটা বোঝানোই আমার টার্গেট ছিল। আই হোপ এইখানে ওই জিনিসটা বোঝাতে পারছি। আমার এই যে এতগুলো এক্সাম্পল, 3টা এলিমেন্ট নিয়ে, 4টা এলিমেন্ট নিয়ে, তারপরে জেনারেল কেস, এইগুলোর উদ্দেশ্য ওই একটাই, যে এইটার এই স্টেটমেন্টটার ফিজিক্যাল ফিলিং দেওয়া, এইটা যে আসলেই একটা আমাদেরকে সার্টেন সিনারিও ব্যাখ্যা করতেছে, সেই ব্যাপারটা বাস্তবে বোঝা, নট জাস্ট দিস ফর্মুলা। আমরা জাস্ট ফর্মুলাটা মুখস্থ করবো, এটা আমি চাচ্ছি না। এখন এইটা তুমি যদি জাস্ট ফর্মুলা থ্রুতে প্রুফ করতে চাও, অফকোর্স ইজি। এনসিআরের কী লিখতে পারবো, এনসিআর থেকে লিখতে পারবো n ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল n-r ফ্যাক্টোরিয়াল। এটা বাম পক্ষ লিখলাম, ডান পক্ষ লিখি। এখন আমরা ডান পক্ষ লিখলে কি আসবে দেখো, এই ডান পক্ষটা যদি এখানে লিখি, উপরে n ফ্যাক্টোরিয়াল আসবে, ফাইন। এইখানে n-n প্লাস r ফ্যাক্টোরিয়াল, মানে এটা n, এটা r এর মতো রোল প্লে করতেছে, তাহলে n থেকে r বাদ দিবা, তাহলে কি থাকে এখানে r ফ্যাক্টোরিয়াল থাকে। আর এইটা যেহেতু r এর মতো রোল প্লে করতেছে, তাহলে r ফ্যাক্টোরিয়াল নিজে থাকবে, অর্থাৎ n-r ফ্যাক্টোরিয়াল নিজে থাকবে। ফর্মুলা অ্যাপ্লাই করছি, আর কিছু না। ফর্মুলা অ্যাপ্লাই করছি, উপরে n ফ্যাক্টোরিয়াল উপরেরটা, নিচের ফ্যাক্টোরিয়ালটা, এবং উপর থেকে নিচটা বিয়োগ করে বিয়োগফলের ফ্যাক্টোরিয়াল, দ্যাটস ইট। তাহলে দুইটাই সেম আসতেছে, তার মানে অবশ্যই তাদের সেম হতে হবে। এই যে এই পয়েন্টটা এইখান থেকে এইভাবে করে দেখানো খুব সহজ, কিন্তু আমি চাচ্ছিলাম এই ব্যাপারটা যে আসলেই এটা যে বাস্তবে খুব ইন্টারেস্টিং একটা ঘটনা ব্যাখ্যা করতেছে, সেই জিনিসটা আসলে তোমাদেরকে ওটা বুঝাইতে। সো আই হোপ এইটা বুঝাতে আমি কেপেবল হয়েছি। এখন এইখান থেকে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট নোট ডাউন করতে হবে, সেটা এমসিকিউতেও অনেক সময় চলে আসে, এটা একটু বুঝি। তার মানে আমরা দেখলাম যে যদি আমাকে বলে যে আচ্ছা দেখো আমার না 10C, এইখানে একটা নাম্বার দিছি 10CX, এটা মনে করো দিছে এইটা, আর 10C মনে করো আরেকজন বললো Y, এই দুইটা দিয়ে সেম আসছে,
এক্স এর মান আর ওয়াই এর মান আমাকে ডিসক্লোজ করে নাই। তার মানে আমাদের কি হতে পারে সিনারিও, এইখানে সিনারিও হতে পারে যে আচ্ছা এক্স আর ওয়াই সেম, মনে করো এক্স আর ওয়াই দুইজনই 3, তাহলে হ্যাঁ 10C3 এখানেও ও 10C3 বের করছে, আরেকজনও 10C3 বের করছে, এই কারণে দুইজনের মানটা ইকুয়াল আসছে। হতেই পারে 3, 4 এরকম যে কোনো এক্স এবং ওয়াইয়ের, অর্থাৎ 0 থেকে শুরু করে 10 পর্যন্ত এক্স আর ওয়াইয়ের ভ্যালু যদি সেম হয়ে যায় তাহলে আসলে তারা সেম হবে। ফাইন, তাহলে একটা কেস হচ্ছে যখনই 10C(x = 10C(y) যদি দেওয়া থাকে তাহলে একটা সিনারিও হতে পারে যে এখানে এক্স আর ওয়াই সেম, এইটা একটা সিনারিও হতে পারে। আরেকটা সিনারিও হতে পারে, সেটা কি, সেটা হচ্ছে এই যে দেখো তো এই অনুযায়ী সিনারিও হতে পারে না, NCR = NCn-r। তোমাকে কি বলছিলাম, 10C3 যা 10C7ও তাই। তাহলে আলটিমেটলি আমরা ওখান থেকে বলতে পারি যে আচ্ছা ওই সিনারিওটাও হতে পারে, তার মানে এটাও হতে পারে যে এক্স আর ওয়াই এই দুইজনের যোগফল 10। কেমনে যোগফল 10? কারণ ওইটাই তো হয়, এই দুইজনের যোগফল যখন এই উপরেরটা আসে, আমাদের n সংখ্যক যে এলিমেন্ট ওই n এর সমান যখন আসে এই দুইজনের যোগফল, তখন তারা সমান হয়। এন্ড এটাও তো তাই বলে, এই যে এখানে r এখানে n-r, এই দুইজনের যোগফল কত, n না, এই যে n, এই যে তার মানে এইটার এবং এইটার এই দুইজনের যোগফল যদি উপরেরটা এই একদম সোর্স এলিমেন্ট যতগুলো ভিন্ন ভিন্ন এলিমেন্ট আছে সোর্সে ওটার সমান যদি হয়ে যায় তখন তারা সমান হয়, মান দুইটা সমান হয়। তার মানে এইখান থেকে যদি আমাদের 10C(x = 10C(y) দেওয়া থাকে তখন একটা পসিবিলিটি যে এক্স আর ওয়াই দুইটাই ইকুয়াল, এক্স এর ভ্যালুও 3, ওয়াই এর ভ্যালুও 3, এক্স এর ভ্যালুও 5, ওয়াই এর ভ্যালুও 5, এরকম হতে পারে। আরেকটা হতে পারে যে এক্স আর ওয়াই এর যোগফলটা হচ্ছে 10, এই জিনিসটা হতে পারে, বুঝছি? তাহলে আলটিমেটলি আমাদেরকে ওই জিনিসটা চেক করে দেখাতে হবে। বুঝা গেছে? সেন্সটা বুঝছি? এইখানে কিন্তু এইটা ডিরেক্ট একদম এই ফর্মুলাটার, এই যে সম্পূরক সমাবেশ এই ফেনোমেনাটার আমাদের একদম ডিরেক্ট একটা ইমপ্লিমেন্টেশন। বুঝা গেছে? এখন এটাকে যদি তুমি একদম জেনারেল কেসে লিখতে চাও, জেনারেলি এইভাবে লেখা যায় যে NC(x = NC(y) হলে x + y = n হবে, অথবা x = y হবে, যে কোনো একটা হবে, হয় এটা হবে না হয় এটা হবে। বুঝছি? দুইটাই ইকুয়াল, দুইটাও হতে পারে, দুইটা হতে পারে কখন, মনে করো এখানে 10 দেওয়া আছে, এক্স এর মানও 5, ওয়াই এর মানও 5, তাহলে আসলে দুইটাই মিলে গেছে, 5 + 5 10, আবার 5 = 5, মানে এক কথায় সেমও হয়েছে, দুইজনের যোগফলও সোর্স এলিমেন্টের, সোর্সের যতগুলো ইউনিক ডিফারেন্ট এলিমেন্ট আছে তার সমান হয়ে গেছে, এটা হতে পারে। সেই ব্যাপারটা একটা চমৎকার প্রপার্টি, বুঝছি? তার মানে আমরা এখান থেকে সম্পূরক সমাবেশের ব্যাপারটা বুঝছি। এই সম্পূরক শব্দটার অর্থ হচ্ছে কমপ্লিমেন্টারি। কমপ্লিমেন্টারি চিন্তা, কমপ্লিমেন্টারি ওয়ে, এটা ম্যাথমেটিক্সে খুব দারুণ একটা ব্যাপার। অ্যান্ড এইটা আমরা আরও সুন্দর করে গিয়ে বুঝবো প্রবাবিলিটি চ্যাপ্টার, অর্থাৎ সম্ভাব্যতা যে চ্যাপ্টারটা আছে এইখানে সেকেন্ড পেপারের একদম লাস্ট চ্যাপ্টার, সেইখানে ওই জিনিসটা কিন্তু আমরা ভালো মতো সুন্দর করে দেখতে পাবো। অ্যান্ড অনেক সময় দেখা যায় অনেক প্রবলেমের কেসে আমাদের কোনো একটা সার্টেন ওয়েতে চিন্তা করে হচ্ছে না, কিন্তু ওটা কমপ্লিমেন্টারি ওয়েতে গিয়ে খুব সহজেই হয়ে যাচ্ছে। তো এই যে কমপ্লিমেন্টারি চিন্তা, কমপ্লিমেন্টারি গণনা, এটা খুব সুন্দর একটা রোল প্লে করে বিভিন্ন প্রবলেমে। ফাইন, তাহলে এখন এই জিনিসটা আই হোপ ক্লিয়ার হয়ে গেছে। এবার তাহলে সামনে আগাই। এইখানে কিন্তু বারবার করে বলতেছি, এইখানে আমি জাস্ট ডিরেক্ট সূত্রটা দেখাই ফেলতে পারতাম, কিন্তু আমার এই যে এইটা যে আসলে খুব চমৎকার একটা বাস্তব ফেনোমেনা এক্সপ্লেইন করতেছে, সেইটা বোঝানো মেইন টার্গেট ছিল। দ্যাটস ওয়াই আমি অনেক কথাবার্তা বলে অনেক এক্সাম্পল দিয়ে জেনারেল কেসে গেছি। সো তোমাদেরও এই জিনিসগুলোর মূল্যায়ন করতে পারতে হবে। আমি জাস্ট পড়ালাম, শুনলা, বুঝলা, চলে গেলা, এমনটা যাতে না হয়। আমরা যাতে সেইগুলো নিজেদের মাঝে ধারণ করতে পারি অ্যান্ড ওগুলোকে ঠিকঠাক ইমপ্লিমেন্ট করে ম্যাথগুলো সলভ করতে পারি। আগে এইবার আমরা টাইপ ওয়াইজ প্রবলেমে চলে যাব, বুঝছি? এখন টাইপ ওয়াইজ প্রবলেমে চলে যাব। টাইপ ওয়াইজ প্রবলেমে যাওয়ার পরে শেষের দিকে আমরা আবার সামান্য আরেকটা অ্যাডিশনাল থিওরি, সেই জিনিসটা একটু স্টাডি করব, তারপর ওটার উপর বেস করে প্রবলেম সলভ করব। আপাতত আমরা যা পড়ছি এটার উপর বেস করে আমরা প্রবলেম অবশ্যই সলভ করতে পারবো। শুরু করি, হ্যাঁ? দেখো এইখানে প্রথম প্রবলেমে বলছে টাইপ 1 হচ্ছে NCR রিলেটেড। এখন NCR রিলেটেড প্রবলেম এরকম একটা দিতে পারে, অথবা আর কি দিতে পারে, NCR রিলেটেড প্রবলেম এরকম দিতে পারে, বুঝছো? এই যে প্রমাণ সংক্রান্ত, অথবা তোমাকে রেশিও সংক্রান্তও দিতে পারে। এই যে NPR এ রেশিও সংক্রান্ত কাজ করছি না, এখন একটা হচ্ছে তোমার NPR রিলেটেড রাশি লবে থাকতো, আরেকটা হরে থাকতো, ওরকম জিনিসও দিতে পারে। ফাইন, এইবার এখান থেকে এই জিনিসটা যদি দিয়ে থাকে তাহলে আমরা একটু দেখি এখানে কি বলছে, আমরা কিভাবে সলভ করতে পারি। ও হ্যাঁ, আরেকটা কথা, NCR আর NPR দুইটা একত্রে মিলায়ও দিতে পারে। দেখো তাহলে এখানে বলছে 2NCR = 2NCR + 2 হলে আর এর মান নির্ণয় করো। ফাইন,
এখন অঙ্কটাতে ডিরেক্ট একদম ফর্মুলা অ্যাপ্লাই করতে চলে যাচ্ছি, আমরা জাম্প করতেছি। এইটা করার আগে একটু আমরা বুঝি ফর্মুলাটা, এই কোয়েশ্চেনটাতে কী আছে আসলে। কোয়েশ্চেনটার কি এসে খেয়াল করো তো, 2NCR ইজ ইকুয়াল টু 2NCR+2 হলে আর এর মান নির্ণয় করতে বলছে। তাহলে দেখো তো এইটা কি একটু আগে যে ফেনোমেনাটা আমরা শিখছি একদম ওটার মতো হয়ে গেছে না? কোনটার মতো? এই যে আমরা যেটা দেখলাম যে NCX ইজ ইকুয়াল টু যদি NCY হয়, then there's two possibility, either x is equal to y or x plus y is equal to n। এই দুইটা কেসে যে কোনো একটা অথবা দুইটাই এই জিনিসটা হবে। তো আমরা চেক করি যে এখানে আসলে x is equal to y হবে নাকি x plus y is equal to n হবে। কারণ দেখো একদম হুবহু সেই শেপেই তো জিনিসটা চলে আসছে, একদম সম্পূরক সমাবেশে যা শিখলাম সেই অনুযায়ী তো জিনিসটা আসছে। এখানে 2NCR is equal to 2NCR+2, অর্থাৎ এই জাস্ট 2n-টা এখানে n এর রোলটা প্লে করতেছে। তাহলে আমরা আগাই এখানে, তাহলে আমরা তার মানে কি বলতে পারি যে NCX is equal to NCY যেহেতু হয়েছে, এখানে যেহেতু NCX is equal to NCY এই শেপে জিনিসটা আসছে, তার মানে আমাদের হয় x plus y is equal to n, না হয় x is equal to y। তো আমরা প্রথমে x is equal to y কিনা চেক করি। তুমি দেখো তো x is equal to y হওয়া পসিবল? x হচ্ছে এইটা, y হচ্ছে এটা। r is equal to r+2 হওয়া সম্ভব? কখনোই সম্ভব না। r is equal to r+2 তো সম্ভবই না। কেন? কারণ হচ্ছে r যদি একটা সংখ্যা হয় সেখান থেকে আরেকবার তুমি কি করতেছো, r+2 করতেছো, ওর থেকে 2 বাড়াচ্ছ, তো এরা দুজন কেমনে সমান হয়? আর তাছাড়াও তুমি যদি একদম ম্যাথমেটিক্যালেও চিন্তা করো, এইখান থেকে একটা আর বামে চলে আসলো, তাহলে কি হয়, r মাইনাস r ইজ ইকুয়াল টু 2, 0 ইজ ইকুয়াল টু 2। এইটা তো একদমই সত্যি না, কখনোই সত্যি না, ভ্যালিড না। তার মানে x ইজ ইকুয়াল টু y হতে পারবে না, এইটা হতে পারবে না। বুঝছি? কথাগুলো তো গুছাই লিখতে পারবা, আমি জাস্ট ম্যাথের জাস্ট বেসিক পার্টটুকু, সলিউশনের বেসিক পার্টটুকু দেখাচ্ছি। তাহলে কি হলো, আমাদের এই যে একটা পসিবিলিটি x ইজ ইকুয়াল টু y, এটা হলো না, তার মানে অবশ্যই এটা হতে হবে, x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু n হতে হবে। তাহলে আমরা ওই অনুযায়ী লিখি, তাহলে x এর রোল প্লে করতেছে r, y রোল প্লে করতেছে r+2। তাহলে আমরা লিখতে পারি x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু n, এই ফর্মের অধীনে আমরা লিখতে পারি r+2 ইজ ইকুয়াল টু হচ্ছে 2n, কারণ দেখো n এর জায়গায় কিন্তু 2n আছে। তাহলে এখন এইখান থেকে আমরা আগাই, এবার আমাদের কি চাইছে, r এর মান নির্ণয় করতে বলছে। তাহলে r এর মানটা n এর থ্রুতে আসবে, আগাই। তাহলে এখানে 2r+2 ইজ ইকুয়াল টু 2n। তো এইখানে সমীকরণের বাম পাশেও 2 কমন নেওয়া যায়, ডান পাশেও 2 কমন নেওয়া যায়, 2 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে দাঁড়াচ্ছে r+1 ইজ ইকুয়াল টু n। আমাদের চাইছে r এর ভ্যালু, তার মানে r ইজ ইকুয়াল টু হচ্ছে কত, r ইজ ইকুয়াল টু n-1। দেখো বুঝছো কিনা, সহজ জিনিস, এটা এমসিকিউতেও আসতে পারতো। সেন্সটা বুঝছো? একদম ডিরেক্ট ম্যাথে জাম্প করার আগে আমাদের একদম ফর্মুলা লেখার আগে একটু দেখে নেওয়া জরুরি যে আসলে এটা কোন ফরম্যাটে আছে, কি মিন করতেছে। তাহলে এখানে 2NCR ছিল ইজ ইকুয়াল টু 2NCR+2 বলছে, এই শেপটাতে পড়তেছে, দুইটা পসিবিলিটি চেক করছি, একটা পসিবিলিটি টোটালি হবে না, আরেকটা পসিবিলিটি হইতেই হবে, তখন এখান থেকে আমরা এটা বলে ফেললাম। আই হোপ এটা ক্লিয়ার হয়েছে। তাহলে এখানে টাইপ 1-এ মূলত আমাদের NCR, NPR দুইটার কম্বিনেশন, NCR এর রেশিও, এই ধরনের জিনিসপত্র থাকবে। এরপরে আসি আমরা টাইপ 2। টাইপ 2টা খুবই খুবই গুরুত্বপূর্ণ, এইটা থেকে অসংখ্যবার এইচএসসিতে কোয়েশ্চেন হয়েছে, জাস্ট ঘুরে ফিরে এই ধরনের কোয়েশ্চেনই হয়, বুঝছো? এটা থেকে এইচএসসি অ্যাডমিশন অসংখ্যবার এই ধরনের কোয়েশ্চেন হয়েছে, এবং যে কোয়েশ্চেনটা তোলা আছে এইটাও অনেকবার রিপিট হয়েছে। তো এখন আমরা এই জিনিসটা একটু দেখি যে এখানকার কেসে আমাদের কাজটা কি করতে বলবে, অ্যান্ড আমরা কি করব, কিভাবে আগাবো। তো এই ধরনের ম্যাথগুলোর কেসে আমাদের মেইন যে কাজটা, মেইন যেই ব্যাপারটা আমাদের রিয়ালাইজেশনটা কাজে লাগবে, সেটা হচ্ছে এনসিআর এর মিনিং। এনসিআর এর মিনিং তো অসংখ্যবার বলা হয়েছে আমাদের প্রিভিয়াস ক্লাসে, এই ক্লাসে। এনসিআর মানে কি, এন সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে আর সংখ্যক জিনিস নিয়ে যতভাবে দল গঠন করা যায় সেটা। তাহলে এখন ওই সেন্সটা কাজে লাগাই আমরা ইনশাল্লাহ করতে পারবো। এখানে দেখো বলা হয়েছে টাইপ 2 দল গঠন, এইখানে থার্ড ব্র্যাকেটে একটা কথা লেখা আছে সিঙ্গেল কনস্ট্রেন্ট। আচ্ছা, সিঙ্গেল কনস্ট্রেন্ট মানে হলো একটা শর্ত, এখানে ডাবল কনস্ট্রেন্টও থাকতে পারে, একাধিক শর্ত বা দুইটা শর্তও থাকতে পারে, বুঝছি? একটা শর্ত দুইটা শর্ত দিয়ে কি মিন করতেছে প্রশ্নটা পড়লেই ক্লিয়ার হবে। আগাই তাহলে আমরা, এখানে বলছে যে 6 জন এবং 8 জন খেলোয়াড়ের দুইটা দল থেকে, তাহলে 6 জনের একটা দল আছে, 8 জনের আরেকটা দল আছে, এরপরে এই দুইটা দল থেকে 11 জন খেলোয়াড়ের একটা ক্রিকেট টিম গঠন করতে হবে। ফাইন,
তাহলে এখন এই দুইটা দল থেকে প্লেয়ার নিয়ে নিয়ে কম্বাইন করে 11 জনের টিম বানাবো আমরা, বুঝলাম। যাতে করে এখানে কি হয়, গঠন করতে হবে যাতে এই 6 জনের দল থেকে এই যে ফার্স্ট টিমটা এখান থেকে অন্তত 4 জন খেলোয়াড় ওই টিমে থাকে। এই যে 11 জন টিমের আমি 11 জনের একটা টিম ফর্ম করব, তৈরি করব, সেখানে যাতে এই ফার্স্ট টিমটা থেকে মিনিমাম 4 জন থাকে। অন্তত তো বুঝি, অন্তত মানে হচ্ছে মিনিমাম। মিনিমাম তার মানে হলো যে তোমাকে যদি আমি বলি মিনিমাম 4 জন থাকবে, তার মানে হয় 4 জন থাকবে, না হয় তার থেকে বেশি থাকবে, তার থেকে কম না। ফাইন, তাহলে এখান থেকে 4 জন, অন্তত 4 জন, অর্থাৎ 4 অথবা 4-এর বেশি রাখতে হবে। এবার বলছে ক্রিকেট টিমটা কত উপায়ে গঠন করা যাবে। তাহলে আমরা একটু আগাই, এই জিনিসটা কীভাবে সলভ করা যায়, কীভাবে চিন্তা করা যায়। তো এখানে দুইটা টিম আছে, ধরে নিই প্রথম টিমটা হচ্ছে টিম এ, যেখানে খেলোয়াড় সংখ্যা 6। দ্বিতীয় টিমকে আমরা নাম দিলাম বি, এখানে খেলোয়াড় সংখ্যা হচ্ছে 8 জন। ফাইন, এদেরকে নিয়ে এদেরকে কম্বাইন করে আমাদের 11 জনের টিম ফর্ম করতে হবে। তো দেখি তো আমরা কিভাবে সেটা ফর্ম করা যায়। খেয়াল করো তো, এই দুইটা টিম মিলে কতজন খেলোয়াড় আছে? 14 জন, তাই না? 8 6 14। এখন এদের মাঝে 11 জন নিতে হবে। কিভাবে নেওয়া যায়? একদম সিম্পলি, উইদাউট এনি কন্ডিশন, শর্ত টর্ত বাদে সিম্পলি এমনি চিন্তা করি। এখান থেকে 1 জন নেওয়া যায়, ওখান থেকে 10 জন নেওয়া যায়। এখন কথা হচ্ছে এখানে 10 জন তো নাই, তাহলে 1 জন আর 10 জন এটা আগেই বাদ চলে গেল। এখান থেকে 2 জন নেওয়া যায়, এখান থেকে 9 জন, সম্ভব না। এখান থেকে 3 জন নেওয়া যায়, এখান থেকে 8 জন। আচ্ছা, নেওয়া যেতে পারে উইদাউট শর্ত, বুঝো। তারপরে এখান থেকে 4 জন, ওখান থেকে 7 জন, এখান থেকে 5, ওখানে 6, এখান থেকে 6, ওখানে 5, এইভাবে করে নেওয়া যায়। এখানে আবার 6-এর বেশি নেওয়া যাবে না। এখানে 7, এখানে 4, এটা সম্ভব না। কেন? কারণ আছেই 6 জন। তো আলটিমেটলি এই যে আমাদের আসলে টিম মেম্বার কতগুলো আছে, বা এইখানে যে দুইটা পার্টিশন আছে, এই পার্টিশনগুলোতে মেম্বার কতগুলো আছে, এইটার উপর বেস করে পসিবল কিছু কেসেস বা কনফিগারেশন তৈরি করা যাচ্ছে উইদাউট এনি শর্ত ছাড়াই, বুঝলাম। যেমন ধরো এখানে 1, এখানে 10, এটা হবে না, এটা বাদ পড়ে যাচ্ছে। নির্দিষ্ট কিছু আমাদের কেস থাকতেছে। এখন ওই কেসগুলো আমরা কিভাবে ফর্ম করব? সেই কেসগুলো তো ফর্ম করতে হবে, তার মাঝে আবার একটা শর্তও দিয়ে দিছে যে অন্তত 4 জন খেলোয়াড় ওই টিমে থাকে। তাহলে আমরা এই শর্তটা নিয়েই কাজ করে আগাই। আর তুমি চাইলে এইভাবেও আগাতে পারো যে আচ্ছা আমি এখানে সবগুলো লিখে দেখব, তারপর যেগুলো হবে না সেগুলো নালিফাই করে দেবো। যদি তুমি এটা চাও করতে পারো। আর যদি তুমি চাও যে ডিরেক্ট আমি এটা করব, যে ওই শর্ত অনুযায়ী কাজ করব, তাও চলবে। আমি জাস্ট পুরো প্রবলেমের পুরো প্রেমিসটা বুঝাই দেওয়ার ট্রাই করলাম। এখন দেখো, এখন এইখানে বলেই দিছে এই 6 জনের টিম থেকে অন্তত 4 জন খেলোয়াড় ওই টিমে থাকতে হবে। তাহলে এখান থেকে 4 জন রাখি, মিনিমাম 4 জন। তাহলে এইখানে 4 জন মিনিমাম থাকবে। যদি 4 জন রাখি, এখান থেকে কতজন নিতে হবে? 7 জন, কারণ 4 সাথে 11 জনের তো টিম লাগবে। তাহলে এইটা একটা কেস, বুঝলাম। ফাইন, এরপরে আসো, এইখান থেকে যদি আমরা 5 জন নেই, তাহলে কি হবে? এইখান থেকে 6 জন নিতে হবে। এটা একটা কেস, ভ্যালিড কেস কিনা চেক করো। 8 জন আছে, 6 জন নেওয়া যাবে। 6 জন আছে, 5 জন নেওয়া যাবে। থাকলো, শর্ত মেনটেন করছে, অবশ্যই করছে। তারপরে আগাও, এখানে টোটাল 6 জন আছে, তো তোমাকে বলছে অন্তত 4 জন। তাহলে অন্তত 4 জন মানে কি? 4 জন নিতেই হবে, অথবা তার বেশি নিতে পারবা। তারপরে 4 জন নিলা, একটা কেস গেল। 5 জন নিলা, আরেকটা কেস গেল। আরেকটা কেস কি আসবে? 6 জন নিলে, এই যে 6 জন নিলাম, 6 নিলে এখান থেকে 5 জন আসবে, চলে গেল। এরপরে এখানে আমি কি আর 7 দিয়ে এখানে 4 দিতে পারবো? 7 ছাড়াও তো 11 হয়, এটা দিতে পারবো না। কেন? কারণ এখানে মানুষই আছে 6 জন। 6 জন থেকে তুমি 7 জন চুজ করবা কীভাবে? এটা তো সম্ভব না। দ্যাটস ওয়াই এইটা আমরা লিখতে পারবো না। বুঝা গেছে? সহজ জিনিস, একদম সহজ জিনিস। জিনিসগুলোকে জাস্ট প্যাঁচা বানা, চিন্তা করবা না বেশি, একদম সহজেই জাস্ট সিম্পলি চিন্তাটা যাতে সাবলীল হয় আর কি, এটা বলতেছি। তার মানে আবার এই না যে আচ্ছা দেখতেছি আর এনসিআর ফর্ম করে ফেললাম। বুঝে শুনে এনসিআর জিনিসটা লিখতে হবে। বুঝে শুনে কেন লিখতে বলছি একটু পরে টের পাবা। এখন দেখো, এরপরে এখন আমাদের কি করতে হবে? এইখান থেকে এই যে ফার্স্ট কেসে আমাদের যেটা কেস নাম্বার 1, এই ফার্স্ট কেসে আমাদের কি করতে হচ্ছে? এই টিমটার 6 জন থেকে 4 জন চুজ করতে হচ্ছে। এটা কতভাবে চুজ করা যায় বলো তো? 6C4, তাই না? কারণ 6 জন ডিফারেন্ট মানুষ থেকে 4 জন মানুষ চুজ করার উপায় হচ্ছে 6C4 থাকলো। এইবার এইখানে তাহলে কি হচ্ছে? বি থেকে 8 জন থেকে 7 জন চুজ করতে হচ্ছে। তাহলে এইটা কত? উপায় সংখ্যা কত? 8C7। এটা তো বলাই হয়েছে 8টা ডিফারেন্ট এলিমেন্ট থেকে 7টা জিনিস চুজ করা যায়। এখানে কিন্তু টিম ফর্ম করতেছো, দল গঠন করতেছো, চুজ করতেছো। এখানে তোমার অর্ডার ম্যাটার করে না,
ওদের বিন্যাস নাই এখানে আলটিমেটলি জাস্ট আমরা দল গঠন করতেছি। এখন এই দুইটা দল আমি গঠন করে ফেললাম, এখান থেকে 6 জন থেকে 4 জন নেওয়া যায় এতভাবে, 8 জন থেকে 7 জন নেওয়া যায় এতভাবে। এখন কি করব বলো তো? এখন কথা হচ্ছে এদের মাঝে এইটা গুণ হয়ে যাবে। এখন কথা হলো ভাইয়া গুণ হলো কেন? ওই যে প্রত্যেকটার জন্য ওই সেন্সটা আছে। কিভাবে বুঝো? এরা দুইজন টোটালি ইন্ডিপেন্ডেন্ট দুইটা সেট। এইখান থেকে কীরকমভাবে আমি লোক নিচ্ছি এটার উপরে এটা ডিপেন্ডই করে না, এটা আলাদা নিজের মতো চলবে, এটা নিজের মতো চলবে। এখন বুঝো তো, এই 6 জন থেকে আমি মনে করো 6 জন হচ্ছে 1 2 3 4 5 6, এই 6 থেকে 4 জন নিলাম। 4 জন নিতে পারি কীভাবে? 1 2 3 4 নিতে পারি, 2 3 4 5 নিতে পারি, 3 4 5 6 নিতে পারি, এইভাবে করে বিভিন্ন উপায়ে নিতে পারি, তাই না? এই যে বিভিন্ন উপায়ে নিতে পারতেছি, যতভাবে নিতে পারি তার প্রত্যেকটার জন্য এই 8 জন থেকে 7 জন নেওয়া যায়। দ্যাটস ওয়াই এরা দুজন কী হয়ে যাচ্ছে? গণনার গুণন বিধি অনুযায়ী গুণ হয়ে যাচ্ছে। বুঝছি? ফাইন, এটা থাকলো। এরপরে ঠিক একইভাবে সেকেন্ড কেসটার জন্য বিল্ড করো। 6 জন থেকে 5 জন নিবা, তাহলে কত? 6C5। এরপরে আসে এইখানে তখন কি নিতে হবে? 8 জন থেকে 6 জন, ঠিক আছে, তাহলে 8 জন থেকে 6 জন নিয়ে ফেললাম। এইখানে 6 জন থেকে 6 জনই নিতে হবে, তার মানে 6C6। আর এখানে কি হবে? 8 জন থেকে 5 জন নিতে হবে, তাহলে 8C5। এই তো, এইভাবে করে এখন আমরা এইটার উপায় সংখ্যা পেয়ে যাব। বুঝা গেছে? এখন দেখো এইখানকার কেসে তোমরা একটু চিন্তা করে আমাকে বলো তো, 6C6 এটার ভ্যালু কত? ক্যালকুলেটারে টাচ করা যাবে না, ফর্মুলা লেখা যাবে না, খাতায়ও টাচ করা যাবে না, জাস্ট চিন্তা করেই বলো তো। এটা শিখাইছি না? NCN মানে কি? n সংখ্যক মানুষ থেকেই বা n সংখ্যক ডিফারেন্ট এলিমেন্ট থেকে ওই n সংখ্যকের n সংখ্যক নিয়েই কয়টা দল গঠন করা যায়? একটা দল গঠন করা যায়। এক্সাম্পল দিছিলাম কি, যে আমাদের একটা ক্লাসে মাত্র 3 জন স্টুডেন্ট আছে, রহিম, করিম, জামিল। এখন এদের মাঝে এই 3 জন থেকে আমি বললাম আচ্ছা এই ক্লাসের এই 3 জন স্টুডেন্ট থেকে 3 জনকে নিয়েই একটা টিম, প্রতিটা টিম তৈরি করো। কয়টা টিম তৈরি করা যাবে? উত্তর হচ্ছে একটা টিম তৈরি করা যাবে। 3 জন থেকে তো আপনি 3 জনই নিতে বলছেন, আর কই টিম পাবো আমি? 10 জন প্লেয়ারই আছে, টোটাল প্লেয়ারই আছে 10 জন। আপনি বলছেন 10 জন থেকে 10 জনের একটা টিম লাগবে, 10 জন থেকে নিয়ে টিম বানাতে হবে। কয়টা টিম বানাতে পারবো? একটা টিম। বুঝছি ব্যাপারটা? এইখান থেকে তাহলে আলটিমেটলি এইখানে আমাদের দল গঠন করাই যাবে একটা। এই ব্যাপারগুলো কিন্তু যেগুলো ক্লাসে বলতেছি, এটা জাস্ট কোয়েশ্চেনটা করলাম জাস্ট টু চেক যে তোমার প্রিভিয়াস ক্লাসে এটা মনে আছে কিনা। প্রিভিয়াস ক্লাসের লাস্টের দিকে এসে এটা বলছিলাম। ফাইন, তাহলে এখান থেকে এইটুকু ক্লিয়ার হয়েছে। এইটুকু যদি ক্লিয়ার হয়ে যায়, এখন আমরা প্রত্যেকটা কেসের জন্য আমরা উপায় সংখ্যা বের করে ফেলি। এগুলো তোমরা ডিরেক্ট জাস্ট ক্যালকুলেটারে চাপলেই চলে আসবে। বুঝছি? আমরা এখন জাস্ট এমনি আমি এখন ক্যালকুলেটার বের না করে মুখে মুখে হিসাব করা ট্রাই করি। 6C4 মানে হচ্ছে 6 × 5/2 ফ্যাক্টোরিয়াল, তার মানে 5 6 30/2, তার মানে 15, 15 8, 4 15 60, 120 থাকলো এটা। এরপরেরটা আসি, 6C5 মানে 6, 8C6 মানে হচ্ছে 7 × 8, 7 8 56, 56/2 মানে হচ্ছে 28, 28 × 6, 6 30 হচ্ছে 18 180, 12 বাদ, তাহলে 168 থাকলো এটা। এরপর এখানে আসো, 8C5 আর 6C6, এটা তো বলেই ফেলছি। 6C6 মানে হচ্ছে 1 আর 8C5 মানে কত? মানে হচ্ছে 8 × 7 × 6/6, 6 চলে গেল 7 8 56, 56 থাকলো। এই তিনটা আমরা যদি যোগ করে দিই তাহলে আমাদের টোটাল উপায় সংখ্যা বের হবে। এখন আবার আমার প্রশ্ন হচ্ছে, যোগ কেন করব? তিনটা যোগ কেন করব? গুণও তো করতে পারতাম, এখানে তো গুণ করছি, এখানে গুণ করছি, এখানে আবার এই উপায়গুলো যোগ করব কেন? যোগ করব কারণ হচ্ছে গণনার যোজন বিধি। ব্যাপারটা হলো গণনার যোজন বিধির বক্তব্য কী ছিল, স্টেটমেন্ট কী ছিল, যে আমাদের ভিন্ন ভিন্ন উপায়ে গিয়ে যদি একই পারপাস সার্ভ করে, একই কাজ করে ওভারঅল তারা, তাহলে আলটিমেটলি তারা কি হয়ে যাবে? উপায় সংখ্যা যোগ হয়ে যাবে। কারণ এখানে দেখো এই কেসে গিয়েও তুমি এই শর্ত মেনটেন করে টিম ফর্ম করতেছো, এই পারপাসটা সার্ভ করতেছো। এই কেসে গিয়েও, এই উপায়ে গিয়েও তুমি তখন আলটিমেটলি ওই পারপাসটাই সার্ভ করতেছো। এইখানে গিয়েও ওই সেম ওই কন্ডিশনের আন্ডারে পারপাসটা সার্ভ করতেছো, একই কাজ করতেছে। আমরা বিভিন্ন উপায়ে জাস্ট করতে পারতেছি। আমাদের ইনিশিয়াল পয়েন্ট অ্যান্ড ডেস্টিনেশন পয়েন্ট দুইটা সেম, যার কারণে আমাদের এগুলো কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। যোগ করে দিই, তাহলে কত? 6 8 14 4 হাতে 1, 6 6 6 12, 12 2 14 4 হাতে 1 3, 344টা উপায় তাহলে আমাদের হাতে থাকতেছে। বুঝছি? এইখানে জাস্ট আমি একটু ক্যালকুলেট করে দেখালাম, এরপরে কিন্তু এই ক্যালকুলেশনগুলো তোমাদের হাতে। এগুলো জাস্ট ক্যালকুলেটার চাপলেই পারতেছি আমরা। সো এইখানে তো আসলে ওই জিনিসটা মানে আমার মনে হয় না এই ব্যাপারটা এমন কিছু যেটা আমি না দেখালে তোমরা পারবা না। এটা কিছুই না, এটা জাস্ট ক্যালকুলেটার চাপলেই আমরা পারবো। আমাদের জাস্ট ম্যাথের আইডিয়াটা যে আচ্ছা এটা কেন এরকম লিখলাম, অন্যান্য কেস দিলে আমি নিজে পারবো কিনা করতে, সেটা বোঝাটা হচ্ছে কাজ। তাহলে এইখানে দেখো কি করছি, এই কেসটা
এই যে দল গঠন কেসটা, এটা খুবই ভালো মতো বুঝতে হবে। এটাতে কোনো রকম কনসেপচুয়াল গ্যাপ থাকা যাবে না, কারণ এইখান থেকে ভীষণ রকম কোয়েশ্চেন হয়, জাস্ট এই ধরনের কোয়েশ্চেনই দিবে। জাস্ট তোমাকে কনটেক্সটটা একটু ডিফারেন্ট দিবে, নাম্বারগুলো একটু ডিফারেন্ট দিবে, অনেক সময় একদম হুবহু এই কোয়েশ্চেনগুলোই চলে আসে। সো এইগুলো অবশ্যই পারতে হবে। তাহলে এখানে কি হবে, এইখানে একাধিক আমাদের গ্রুপ দিছে যে আচ্ছা ঠিক আছে এইটা একটা গ্রুপ, এটা একটা গ্রুপ। এই দুইটা গ্রুপ বা দুইটা দল থেকে তোমাকে তিনটা দলও দিতে পারে, সেম জিনিস, জাস্ট তোমাকে দেখতে হবে যে কতভাবে নিতে পারো, বুঝছো? তো এখান থেকে তিনটা জিনিস দেখ বা চারটা দেখ, যেটাই দেখ না কেন, তোমাকে জাস্ট কনস্ট্রেন্টগুলা, শর্তগুলা মেনটেন করে কতগুলো কেস হতে পারে সেটা ফাইন্ড আউট করবা, অ্যান্ড এইভাবে করে জিনিসটা ফর্ম করা যাবে। তো এখানে বলছিল 6 জন আর 8 জনের দুইটা টিম আছে, ফাইন, 6 জন 8 জনের দুইটা টিম দিছি, আমি জাস্ট এ বি নামকরণ করছি বোঝানোর স্বার্থে। এরপরে এখান থেকে 11 জনের ওভারঅল টিম গঠন করতে হবে, দুইটা কম্বাইন করে। এই 6 জনের টিম থেকে মিনিমাম 4 জন নিতে হবে, ঠিক আছে? তাহলে মিনিমাম 4 জন, 4, 5, 6, এর বেশি তো নেওয়া যাবে না, 7 জন তো টিমেই নেই, 7 জন নিব কী করে? তার মানে এই তিনটা কেস আছে। এখানে 4 জন নিলে এখান থেকে 7 জন, 5 জন নিলে 6 জন, 6 জন নিলে 5 জন, কারণ ওভারঅল 11 জন হতে হবে। এরপরে এই কেসগুলো ডিফাইন করার পরে আমরা জাস্ট এইখান থেকে উপায় সংখ্যা বের করলাম। এই ফার্স্ট কেসে কতগুলো উপায়ে কাজটা করা যায়, 8 জনের টিম থেকে 7 জন আর 6 থেকে 4 জন নিয়ে কতভাবে 11 জনের টিম বানানো যায় ফার্স্ট কেসে। তখন আমরা দেখলাম 6 জন থেকে 4 জন বাছাই করা যায় কয় উপায়, 6C4, ঠিক আছে থাকলো। এখানে 8 জন থেকে 7 জন বাছাই করা যায় কত উপায়, 8C7। এইভাবে করে তারপর গুণ করে দিছি গণনের গুণন বিধি, অবশেষে যোগ করে দিছি গণনার যোজন বিধি। ফাইন, এইখান থেকে তার মানে আমরা এই ধরনের কাজ ইনশাল্লাহ পারবো। আর কনস্ট্যান্টটা ভালো মতো খেয়াল রাখবা, তোমার ওই শর্তটাই কাজ, তোমাকে শর্তটা চেঞ্জ করে দিবে। এইখানে তোমার মোটামুটি শর্তটা ঠিকঠাক রাখতে পারলেই কাজগুলো আমরা পারবো। আর এখানে তোমার যদি প্রথম ডিফিকাল্টি হয় যে আচ্ছা ভাইয়া কোন কেসগুলো হবে, তুমি রাফে গিয়ে সবগুলো কেসই ফর্ম করো, বা অ্যাটলিস্ট ওই যে জাস্ট শুরুটা, যে আচ্ছা আমি অ্যাপ্রোচটা করবো থেকে, শুরুটা অ্যাটলিস্ট লিখে ফেলতে পারো, তাহলে তুমি কোনগুলো ভ্যালিড প্যাটার্ন হবে বুঝে যাবা। আগাই তাহলে। এইবার কি বলছে, এইখানেও সেম টাইপেরই প্রবলেম আরেকটা দেওয়া হয়েছে, কারণ এই টাইপটা ইম্পর্টেন্ট বেশি। এইখানে আমরা কিন্তু সিঙ্গেল কনস্ট্যান্ট নিয়ে ডিল করতেছি। সিঙ্গেল কনস্ট্যান্ট বলতে কি বোঝায়, এটা এই প্রবলেমটা সলভ করা শেষ হলে তারপরে বলতেছি। 6 জন সায়েন্স এবং 4 জন আর্টস বিভাগের ছাত্র থেকে 6 জনের একটা কমিটি গঠন করতে হবে। ফাইন, আবারও আগের মতো জিনিস, সায়েন্সের ছাত্রকে সংখ্যাগরিষ্ঠতা দিয়ে কত প্রকারে কমিটি গঠন করা যেতে পারে বা কত প্রকারে কমিটি গঠন করা যাবে। খেয়াল করো, সংখ্যাগরিষ্ঠতা মানে কি বলতো? সংখ্যাগরিষ্ঠতা দেয়া এইটা মেইনলি কম্প্যারিজনের সেন্সে ইউজ করা হয়। কে সংখ্যাগরিষ্ঠতা পেল, এটা মানে হচ্ছে যে কে আসলে সংখ্যায় বেশি হলো। আমরা ভোটের কেসে এই জিনিসটা দেখি না, যে সংখ্যাগরিষ্ঠের মতামত অনুযায়ী প্রতিনিধি কী হবে, নির্বাচিত হবে। তার মানে কি, সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে, তার মানে হচ্ছে বেশিরভাগ মানুষের মতামতের ভিত্তিতে। তাহলে সংখ্যাগরিষ্ঠতা যে কী মিন করতেছে, সংখ্যার দিক দিয়ে বড় হওয়া, সংখ্যার দিক থেকে বেশি হওয়া। এটা গুরু থেকে গরিষ্ঠ আসছে আর কি। গুরু শব্দটার মিনিংই হচ্ছে আধিক্য, বেশি, ভারী, এরকম সেন্স দেয় গুরু ওয়ার্ডটা। আচ্ছা, এরপরে এখন দেখি এইবার তাহলে আমাদের কি হচ্ছে, এখানে 6 জন সায়েন্স এবং 4 জন আর্টস বিভাগের ছাত্র আছে। তাহলে আমরা সায়েন্সের একটা গ্রুপ দেখলাম, এখানে 6 জন স্টুডেন্ট, আর এইখানে আর্টসের একটা স্টুডেন্ট দেখলাম, এখানে 4 জন স্টুডেন্ট। ফাইন, এইখান থেকে ওভারঅল আমাদের 6 জনের একটা কমিটি লাগবে। তাহলে ওভারঅল আমাদের 6 জনের কমিটি, ওভারঅল 6 জন মেম্বার থাকবে। ফাইন, এইবার বলছে সায়েন্সের ছাত্রকে সংখ্যাগরিষ্ঠতা দিয়ে কত প্রকারে কমিটি গঠন করা যাবে। সংখ্যাগরিষ্ঠতা মানে কি? সংখ্যাগরিষ্ঠতা মানে তো বললাম যে ওর সংখ্যার আধিক্য থাকবে, ও বেশি থাকবে কম্পারেটিভলি। তাহলে এখন দেখি তো আমরা এইখান থেকে 6 জনের কমিটি কিভাবে গঠন করা যায়। ধরে নিই একদম কিচ্ছু জানি না আমরা, তাহলে গঠন করা যায়। আমরা দেখতেছি যে আচ্ছা ঠিক আছে, এখান থেকে 6 জনের 6 জন, মনে করো যে এখান থেকে 6 জনের থেকে 1 জন নিলাম, এখানে 5 জন নিতে হবে। এইভাবে গঠন করা যাবে? শর্ত অনুযায়ী যাবে না। কেন? কারণ বলেই দিছে সায়েন্সেরগুলোকে সংখ্যা বেশি থাকতে হবে, সংখ্যাগরিষ্ঠতা থাকতে হবে তাদের। এখানে 1 জন নিচে, এখানে 5 জন, হলো না। 2 জন নিয়ে 4 জন, তাও হবে না। 3 জন নিয়ে 3 জন, তাও হবে না। সংখ্যাগরিষ্ঠতা লাগবে, সমান সমান হলেও চলবে না। তাহলে এইখান থেকে 4 জন, এখান থেকে 2 জন, এইটা চলবে, বুঝছি? তার মানে 3-3 পর্যন্ত কিন্তু কাজটা শর্ত মেনটেন করতেছে না। তাহলে হতে হবে এইখান থেকে 4 জন, এখান থেকে 2 জন, একটা ভ্যালিড পেলাম কেস। এরপরে আর কি কেস পেতে পারি? এখান থেকে 5 জন, এখান থেকে 1 জন থাকলো। আর কি ভ্যালিড কেস পেতে পারি? এইখান থেকে 6 জন, এখান থেকে 0 জন, এখান থেকে কেউ না, এইটাও একটা ভ্যালিড কেস পেতে পারি। এখন এইখানে কারো ডাউট থাকতে পারে যে আচ্ছা ভাইয়া, এইখানে 2টা টিম ছিল বা 2টা গ্রুপ ছিল আলাদা আলাদা, এইখানে একটা আর্টস বিভাগ, একটা সায়েন্স বিভাগ,
এই যে এই দুইটা গ্রুপ থেকে স্টুডেন্ট নিয়ে আমি যে 6 জনের একটা কমিটি গঠন করব, এইখানে আপনি তো আর্টসের কোনো স্টুডেন্টই নিলেন না, আর্টসের স্টুডেন্ট 0, টোটালি 6, সব পুরোটাই সায়েন্সের। এইটা কি নেওয়া যাবে ভ্যালিড? উত্তর হচ্ছে হ্যাঁ, এটা নেওয়া যাবে। কেন? কারণ এইখানে তো এমন কিছু বলে নাই যে দুইটা বিভাগের স্টুডেন্টেরই পার্টিসিপেশন থাকতে হবে, বা দুইটা বিভাগের স্টুডেন্ট মিনিমাম একজন থাকতে হবে, পার্টিসিপেশন দুইজনেরই থাকা লাগবেই, এই ধরনের কিছু বলেনি। জাস্ট বলছে 6 জন সায়েন্স 4 জন আর্টস বিভাগের ছাত্র থেকে 6 জনের একটা কমিটি গঠন করতে হবে। এখন 6 জনের কমিটি, আমি পুরোপুরি সায়েন্সের 6 জন নিলাম, এটা নিয়ে কমিটি দিয়ে দিলাম। আর্টসের কেউই আসলে ওই কমিটিতে থাকতে পারলো না, যে কোনো কারণেই হোক। সো সেটাও তো একটা কমিটি তৈরি হবে এই আমাদের প্রশ্নের স্টেটমেন্ট অনুযায়ী, তো যার কারণে সেটাও নেওয়া যাবে। তবে যদি এখানে জাস্ট এই কথাটা অ্যাড করে দিত যে যেখানে মনে করো লাস্টে থার্ড ব্র্যাকেটে বললো যে যেখানে যেই কমিটিতে এই 6 জনের কমিটির মধ্যে এই যে কমিটিটা গঠন করতে হবে সেখানে প্রতি বিভাগের স্টুডেন্টের পার্টিসিপেশন থাকতে হবে, তাহলে অবশ্যই এই কেসটা নেওয়া যেত না। অথবা বললো যে প্রতি বিভাগ থেকে এক বা একাধিক সদস্য নিয়ে, তাহলে এই যে প্রতি বিভাগ থেকে এক বা একাধিক সদস্য বললো, এখানে তো একজনও নেইনি, তো এই কেসটা তখন বাদ দিতে হতো, এখন বাদ দিতে হবে না। ফাইন, আই হোপ এই জিনিসটা বুঝছি। বাকি কাজটা বেশ সোজা, এখন বাকিটা আমরা পারবো। তাহলে এই কেসের আন্ডারে কতগুলো উপায়ে আমরা জিনিসটা গঠন করতে পারি? সায়েন্সের 6 জন থেকে 4 জন নিতে হবে। কত উপায় নেওয়া যায়? 6C4, ফাইন। এরপরে ঠিক একই কেসে আমরা কি দেখতেছি, আর্টসের 4 জন থেকে 2 জন নিতে হবে। কত উপায় নেওয়া যায়? 4C2। গুণ করছি কেন? কারণ এই যে সায়েন্সের স্টুডেন্টের যে আমরা ওখান থেকে যে গ্রুপটা ফর্ম করতেছি 4 জনের, এখানে 4 জন থেকে 2 জনের, এগুলো টোটালি ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট, এটার উপর এটার কোনো হাত নাই। এইখানে যতভাবেই করা যাবে সায়েন্সের 6 জন থেকে 4 জন, এটার প্রত্যেকের জন্য এটা আছে, এই যে প্রত্যেকের জন্য সেন্সটা আসতেছে, দ্যাটস ওয়াই গুণ করতেছে। ফাইন, গুণ করে এখানে রাখবো। একইভাবে এইগুলো আমরা ফর্ম করতে পারবো। এখানে হচ্ছে 6 থেকে 5, আর এখানে 4 থেকে 1, এখানে 6 থেকে 6, এখানে 4 থেকে 0। ফাইন, এইগুলো যদি আমরা বের করে যোগ করে ফেলি তাহলে কিন্তু আমরা টোটাল উপায় সংখ্যা কত সেই জিনিসটা নিয়ে পেয়ে যাব, টোটাল কতভাবে কমিটি গঠন করা যাবে সেটা পেয়ে যাব। এখন দেখো এই কোয়েশ্চেনগুলোতে কিন্তু আমি গুণ কেন করতে হচ্ছে, যোগ কেন করতেছি, এই যে একদম সূক্ষ্ম বেসিক এগুলো সহ ক্লিয়ার করার ট্রাই করতেছি। তোমরা জাস্ট ভাইয়া এভাবে করে দিছিল বলে এভাবে করছি এমনটা যাতে না হয়, তাহলে তো আমার এই বলাগুলা কোনো মূল্য থাকলো না। এটা নিজেদের রিয়েলাইজেশনের ভেতরে আনতে হবে। দরকার হলে যখনই কোনো সূত্র আমি লিখতেছি, দরকার হলে তুমি কয়েকটা টেস্ট কেস তৈরি করো যে আচ্ছা আপনি NC(r=NC(n-r) লিখছেন, কথার কথা ফর এক্সাম্পল বলতেছি, এটার জন্য আমি একটু টেস্ট করি তো, আসলে দেখি তো এটা n এবং r এর বিভিন্ন মানের জন্য সত্যি হয় কিনা। এই যে এই ব্যাপারগুলো নিজে থেকে রিয়েলাইজ করে এই কাজগুলো করা, এটা খুব জরুরি। খুব সামান্য এফোর্ট হলেও সেটা খুব প্রেশাস এফোর্ট, কারণ এটা তো তোমার নিজের জার্নি থাকতেছে। আদারওয়াইজ তুমি জাস্ট ভিডিও দেখছো, ভাই একটা কথা বলছিল কিন্তু কী যে বলছিল এটা এই মুহূর্তে আর মনে নাই। এই কেসটা কেন হয়? কারণ ওইটার সাথে আমাদের নিজেদের রিলেটেবল সিনারি নাই, রিলেটেবল কোনো জার্নি নাই, মেমরি নাই, বুঝছি। দ্যাটস ওয়াই কিন্তু এই ধরনের কেসগুলো বেশিরভাগ সময় মাথায় থাকে না, দীর্ঘস্থায়িত্ব পায় না। তো আমাদের যে কোনো জিনিস দীর্ঘস্থায়িত্ব পেতে গেলে ওটার রুট কজ, ওটা কেন হইলো, এই ব্যাপারগুলো জেনে রাখা, নিজের একটা জার্নি থাকা, নিজের রিয়ালাইজেশন পাওয়া, এটা জরুরি। এই তোমাদের নিজের রিয়ালাইজেশনের জন্যই কিন্তু আমি এই কষ্ট করে এত কিছু করে কতগুলো এক্সাম্পল সেট করে করে এইখানে থেকে একটা ফলস ক্লেম দেখায়, ফলস ক্লেমকে কীভাবে করে দিবা, নেগেট করে দিবা, বা এই জিনিসটাকে কীভাবে মিনিমাইজ করে দিবা সেটা বলে টোলে সব কিছু করে এই যে এই থিওরি জিনিসগুলো পড়াচ্ছি, যাতে করে তোমাদের মাঝে ওই নিজের সেলফ সেন্সটা কী করতে পারি, দিতে পারি। সেইগুলা মূল্য অবশ্যই দিতে হবে, বৃথা যেতে দেওয়া যাবে না। ফাইন, এখন এখান থেকে এইগুলো জিনিস লিখে ফেলবা, বুঝছো, গুণ করে লিখে ফেলবা, তারপরে এইগুলা যোগ করে দিবা। কেন যোগ করে দিবা? এই প্রশ্নটা যাতে নিজেকে করলে উত্তর দিতে পারো। এরপরে আসো, এরপরে হচ্ছে দল গঠনের কেসে ডাবল কনস্ট্যান্ট। আচ্ছা, ডাবল কনস্ট্যান্টের ব্যাপারটা হলো সিঙ্গেল কনস্ট্যান্ট আর ডাবল কনস্ট্যান্ট। এখন উত্তরটা দেই। এখন এই প্রশ্নটা পড়লে তুমি কি করতে পারবা, সিঙ্গেল কনস্ট্যান্ট আর ডাবল কনস্ট্যান্টের ডিফারেন্সটা আমি কি মিন করছি সেটা ধরতে পারবা। এখানে দেখো বলছে 9 ব্যক্তির একটা দল 2টা যানবাহনে ভ্রমণ করবে, যার একটাতে 7 জনের বেশি, অন্যটাতে 4 জনের বেশি ধরে না। তাহলে বুঝো এইখানে আসলে 2টা শর্ত দেওয়া আছে না, কনস্ট্যান্ট মানে মেইনলি শর্ত, সীমাবদ্ধতা, এগুলো মিন করে। তাই এখানে একটাতে 7 জনের বেশি, আরেকটাতে বলছে 4 জনের বেশি। এখানে 2টা শর্ত বা 2টা কনস্ট্যান্ট ভিজিবল দেখতে পাচ্ছি আমরা, এই কারণে এটাকে বলছি আমি ডাবল কনস্ট্যান্ট। আর ওখানে দেখো মেইনলি ভিজিবলি একটাই শর্ত আর কি, সেটা কি 6 জন 4 জনের গ্রুপ থেকে 6 জনের টিম গঠন করতে হবে, যেখানে সায়েন্সের দিকে সংখ্যাগরিষ্ঠতা, জাস্ট একটা শর্ত। এইখানে
ছয়জনের থেকে অন্তত 4জন খেলোয়াড় ওই টিমে থাকতে হবে, একটা শর্ত। এরকম আর কি, জাস্ট জিনিসগুলোকে যাতে আমি ক্যাটাগরাইজ ঠিকঠাক করতে পারি, দ্যাটস ওয়াই এই নেমিংটা করা, আর কিছু না। এরপরে এখন আমরা তাহলে এই প্রবলেমটা দেখি, এইটা খুব মনোযোগ দিয়ে আমরা দেখব, বুঝে বুঝে প্রবলেম সলভ করা ট্রাই করব। এইখানে 9 জন ব্যক্তির একটা দল 2টা যানবাহনে ভ্রমণ করবে, ফাইন। তার মানে 9 জনের একটা টিম আছে, ওইটা 2টা ভেহিকল বা যানবাহনে ভ্রমণ করবে। তাহলে যানবাহনের নাম দিলাম, এইটা হচ্ছে এ একটা যানবাহন, আরেকটা যানবাহন হচ্ছে বি, থাকলো। এই 2 যানবাহনে ভ্রমণ করবে, যার একটাতে 7 জনের বেশি, অন্যটাতে 4 জনের বেশি ধরে না, ফাইন। এইখানে এর বেশি ধরে না, তার মানে কি, আমি যখন বলবো যে আচ্ছা দেখো এইখানে এই বাসে 50 জনের বেশি ধরে না, তার মানে কি হচ্ছে হয় 50 জন সর্বোচ্চ ধরে, না হয় তার কম ধরে, 50-এর বেশি না। তার মানে এটা হচ্ছে ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম 4 জন, এটা হলো ম্যাক্সিমাম 7 জন, বুঝছি? জাস্ট একদম আপার লিমিটটা দেওয়া আছে। এখন এইবার তাহলে দলটা কত প্রকারে ভ্রমণ করতে পারবে সেটা। দলটা কত প্রকারে ভ্রমণ করতে পারবে মানে কীরকম, 9 জনের টিম থেকে মনে করো হচ্ছে 6 জন গেল ফার্স্ট যানবাহনে, 3 জন গেল পরের যানবাহনে, এরকম আর কি। কতগুলো কেসে কতগুলো উপায় আছে টোটাল, যেটা এই 2টা শর্ত কী করবে, স্যাটিসফাই করবে। এখানে দ্বিতীয়টাতে 4 জনের বেশি না, প্রথমটাতে 7 জনের বেশি না, সেখান থেকে এইটা কত উপায় করা যাবে সেটা জানতে চাইছে। তাহলে আমরা লিখে ফেলি। এখন আমরা দেখতেছি এই এ যানবাহনটা, এইটার আসলে লিমিটটা কি, এইটাতে 7 জন অথবা তার কম, তাই না? এইটাই হচ্ছে ওর ধারণ ক্ষমতা। ঠিক একইভাবে বি এর ধারণ ক্ষমতা হচ্ছে 4 জন অথবা তার কম। এই ডাউন অ্যারো দিয়ে আমি মেইনলি তার কম মিন করতেছি, জাস্ট সেন্স মেকিংয়ের জন্য। এরপরে এখন এখান থেকে তাহলে আমরা ফর্ম করে ফেলি যে কীভাবে যেতে পারি। তো 9 জন ব্যক্তি, 9 জন ব্যক্তির কেসে আমরা যদি এইখানে 1 জন ওখানে 8 জন দেই, হবে? বা এখানে 9 জন ওখানে 0 জন হবে? হবে না। কেন? কারণ এখানে বলেই দিছে যে এইখানে 1 জন ওখানে যদি 8 জন দেই, 8 জন তো হবে না, এখানে 4 জন বা তার কম। ঠিক একইভাবে এখানে 9 এখানে এখানে 0 ওখানে 9, এটা দিলেও হবে না। এইভাবে করে আসলে বেশ কিছু কেস আমাদের এমনিতেই কী হয়ে যাচ্ছে, সরে যাচ্ছে। তো আমরা দেখি কখন গিয়ে আমরা নেওয়ার মতো কেস পাচ্ছি। এইখানে যদি আমরা 0 দেই, 9 দেই, চলবে না। 1 9 চলবে না, 1 9 না, 1 8 হবে না, 2 7 হবে না, তারপরে হচ্ছে 3 6 তাও হবে না, 4 5 হবে না, 5 4 এইবার হবে। বুঝছো কতগুলো কেস চলে গেল? এইখান থেকে 0 থেকে শুরু করে আমাদের একদম 0 1 2 3 4, 0 1 2 3 4, 0-এর জন্য 9 8 7, তারপরে 6 5, এইটার কোনোটাই আসলে হলো না। কেন হলো না? কারণ এখানে স্পষ্ট বি যানবাহনের ধারণ ক্ষমতা বলে দিছে হয় 4 জন, না হয় তার কম। এখানে তো সব জায়গায় 4-এর বেশি আছে, দ্যাটস ওয়াই একটা কেসও নিতে পারলাম না। এখন এইটা তুমি লিখে যদি বলে দাও যে এই জিনিসটা শর্ত মেনটেন করতেছে না, তাও চলবে। আর যদি মনে হয় যে না ওটা আমি রাফে বুঝছি বা এমনিতেই জাস্ট ছোটো মানগুলোর কেসে তো এমনিতেই বোঝা যাবে, সেগুলোতে যদি নাও লিখো কোনো সমস্যা নাই। জাস্ট যেগুলো একদম অ্যাকুরেট এই যে শর্তটা মেনটেন করবে তাদেরকে লিখলেই চলবে। লিখে ফেলি তাহলে। এবার আমরা তো বুঝে গেছি, তাহলে এখানে 4 জন, এইখান থেকে শুরু হয়েছে 4 জন, তার মানে এইখানে হবে কত, 5 জন, 5 4 ভ্যালিড কেস থাকলো। এরপরে এখানে 6 3 ভ্যালিড কেস, এখানে 7 এইখানে 2 ভ্যালিড কেস। আর কোনো ভ্যালিড কেস পাবো? এখানে 8 এখানে 1 হবে? হবে না। কেন? এই যানবাহনটার ধারণ ক্ষমতা 7 অথবা তার কম, এখানে 7-এর বেশি হয়ে গেছে। সো আলটিমেটলি এটা বাদ দিতে হবে। তাহলে কেস পেলাম কয়টা? 3টা। চেক করে নাও কেস ঠিকঠাক আছে কিনা। 5টা নেওয়া যাবে, 4টা নেওয়া যাবে, 5 4 9 মিলছে। 6টা নেওয়া যাবে, 3টা নেওয়া যাবে, মিলছে। 7টা নেওয়া যাবে, 7 অথবা তার কম, এখানে 2টা এমনিতেই নেওয়া যাবে, মিলছে। তাহলে এই 3টা কেসে তাহলে আমরা এখন এই সিনারিও বিল্ড করে ফেলছি, কেসগুলো পেয়ে গেছি। কেসগুলো পেয়ে গেলে এখন তারপরে বাকিটা হিসাব করে ফেলি, তাই না? এখন এইটার হিসাবের কেসে কি হবে বলো? এখানে আমরা তো এই ধরনের কাজ করেই আসছি, তো আমরা একটু আগাই তাহলে। এইখান থেকে তার মানে বোঝাই যাচ্ছে 7 জন থেকে 5 জন, তাই না? তাহলে এখান থেকে 7C5 ইন্টু এখানে 4 জন থেকে 4 জন, তার মানে 4C4। এটা হচ্ছে 7 জন থেকে 6 জন, তাহলে 7C6। 4 জন থেকে 3 জন 4C3, আর 7 থেকে 7 7C7 ইন্টু 4 থেকে 2 4C2। এই তো এইবার এগুলো গুণ করে দিয়ে আমরা যদি ফলাফলগুলো লিখি তারপরে যোগ করে দিই তাহলে কাজ আমাদের শেষ। এই তো সহজ না কোয়েশ্চেনটা? ঠিক আছে না সব? উত্তর হচ্ছে ঠিক নাই। আমরা যারা ঠিক ভাবতেছি তাদের আরেকটু মনোযোগ দেওয়া উচিত।
ভালো মতো দেখো, এইখানকার কেসে এইখানে আলটিমেটলি আমরা ম্যাথগুলো জাস্ট ওই প্যাটার্নের মতো দেখলাম, দ্যাটস ওয়াই ওই প্যাটার্নের মতো করে দিলাম। এই কাজটা বন্ধ করতে হবে, নিজের বোঝাটা দিয়ে ওই জিনিসটা আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার করে ম্যাথগুলোর সলভিং অ্যাপ্রোচে যেতে হবে। এখানে খেয়াল করো, এই যখন আমি বললাম আচ্ছা এখান থেকে 7 থেকে 5 জন 7C5 ইন্টু, আচ্ছা আমি ইরেজ করে দিছি তো এখানে রাখি, এই যে আমি বললাম যে আচ্ছা 7C5 তারপরে ইন্টু হচ্ছে 4C4, এই জিনিসটা অনেকেই আমরা করে ফেলতে পারি। কেন? কারণ এই যে একটু আগে দুইটা ম্যাথ পরপর একই রকমভাবে এইটাই তো করছি আমরা, এই যে 6 থেকে 4, 4 থেকে 2, এগুলো কাজই করছি তো, তার আগেরটা তো সেম, এই যে 6 থেকে 4, 8 থেকে 7। কিন্তু আসলে ব্যাপারটা হচ্ছে এইখানে তো আমরা 7 থেকে 5 নিচ্ছি না, এইখানে 7 হচ্ছে ওর লিমিট, যে আচ্ছা ওর তো মানে হাইয়েস্ট লিমিট হচ্ছে 7 জন। তো লিমিটের সাথে এই মানুষের কী সম্পর্ক? এইখানে তো 7 জন মানুষ ছিল বা 7টা ডিফারেন্ট ডিফারেন্ট এলিমেন্ট ছিল, সেখান থেকে 5টা তুলে নিছো, এই কেস তো হয় নাই। এই কেস হয়েছে, এই কেস তো এখানে হয় নাই। দ্যাটস ওয়াই এই যে 7C5 লিখলাম, এইটা ভুল করছি। ঠিক একইভাবে এখানে কি 4 জন মানুষ আমার দেওয়া ছিল, যে হ্যাঁ ঠিক আছে এই 4 জন মানুষ এখান থেকে 4 জন তুলে নিছি, বা এই কেসটাতে 4 জন মানুষ দেওয়া ছিল, 4 জন থেকে 2 জন তুলে নিছি, এরকম হয়েছে কিছু? এমন তো ছিল না ব্যাপারটা। দ্যাটস ওয়াই এগুলো লেখা আসলে আমার ভুল হয়েছে। এইবার তাহলে অ্যাকচুয়ালি ঘটনাটা কী ঘটছে আমাকে বলো তো। অ্যাকচুয়ালি ঘটনাটা যেটা ঘটছে সেটা হচ্ছে এরকম যে আচ্ছা টোটাল 9 জন ছিল, এখন ওই 9 জন থেকে আমি আসলে যানবাহনে মানুষগুলোকে দিছি। এখন তুমি ফার্স্ট যানবাহনের মানুষ আগে চুজ করতে পারো, আবার সেকেন্ড যানবাহনের মানুষও আগে চুজ করতে পারো। এখন মনে করো তুমি ফার্স্ট যানবাহনের মানুষ আগে চুজ করলা, যে আচ্ছা 9 জন থেকে কোন 5 জনকে, প্রথম কেসে তো আসলে কি হবে, এই প্রথম যানবাহনে 5 জন যাবে, তো এই প্রথম যানবাহনে যে কোন 5 জনকে এটা তুমি চুজ করলা 9C5, তারপরে তখন দ্বিতীয়গুলো চুজ করলাম। এইভাবে করতে পারো। আবার তুমি যদি চাও যে না ভাই আমি সেকেন্ড যানবাহনটা চুজ করবো, একই জিনিস আসবে, ঘুরে ফিরে কোনো সমস্যা নাই। তাহলে এখন এইখানকার কেসে তার মানে আমাদের একটা কমন মিস্টেক কী হতে পারে, জাস্ট বিকজ এখানে 7-4-এর লিমিট দিয়ে দিছে বা ওই অনুযায়ী ওর আমরা ওই কনস্ট্যান্ট দেখে মিলাই আমরা জিনিসগুলো কেসগুলো করছি, ফিগার আউট করছি, দ্যাট ডাজেন্ট মিন যে ঠিক আছে আমরা জাস্ট ওই ফরম্যাটেই কাজগুলো করে ফেলবো। আমাদেরকে রিয়েল সিনারিও বুঝে কাজ করতে হবে। বুঝছি? তাহলে এখান থেকে 9 জন থেকে আমরা ধরে নেই, মনে করো আমরা প্রথম যে যানবাহন, এইটা প্রথম যানবাহন যেটা, সেখানে আগে মানুষ, সেখানে আগে কারা যাবে ওটা ডিসাইড করতেছি। তাহলে করে ফেলি। তাহলে আমরা 9 জন মানুষ থেকে প্রথম কেসে, এই ফার্স্ট কেসে এ যানবাহনে, প্রথম যানবাহনে এইখানে যে 5 জন যাবে তাদেরকে চুজ করলাম। ফাইন, তাহলে তাদেরকে চুজ করলাম 9C5 থাকলো। এরপরে দেখো তো এই যে 5 জনকে চুজ করলাম, এই 5 জনকে তো এ যানবাহন বা প্রথম যানবাহনে তুলে দিলাম। তাহলে এইবার বাকি রইল কতজন? বাকি রইল এবার কিন্তু 4 জন। এখন এই জিনিসটাতে কিন্তু প্রিভিয়াস ম্যাথগুলোর সাথে খুব মেজর একটা ডিফারেন্স আছে। কীরকম দেখো, এইখানে এই যে এখানে 5 জনকে তুলে দিলাম, এরপরে বাকি রইল 4 জন। এই 4 জন এইখান থেকে 4 জন থেকে আবার পরের যানবাহনে 4 জনকেই তুলে দিচ্ছি, 4C4। এই জিনিসটা গত ম্যাথে হয়নি। কেন হয়নি বা ঝামেলাটা কি? ঝামেলা হচ্ছে গতবার এইটা আর এইটা, এই দুইজন টোটালি ডিফারেন্ট ছিল, ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট ছিল। এইখানে এই 4 জন থেকে এই 2 জন কীভাবে চুজ করতেছো, এইটার কোনো ইফেক্ট নাই এই 6 জন থেকে 4 জন কেমনে চুজ করতেছো। দ্যাটস ওয়াই কিন্তু তারা গুণ হয়ে গেছে। বুঝছি? এইখানে এই যে এই 6 জন, এরা তো অন্য গ্রুপেরই লোক, সেম গ্রুপের লোক না। আর এইখানে এই 4 জন এরা আলাদা গ্রুপের লোক। সো আলটিমেটলি এই 6 জন থেকে আমি কোন 4 জনকে এখানে পাঠাচ্ছি, এইটার উপরে কোনো ইম্প্যাক্ট নাই যে এই 4 জন থেকে ওরা কোন 2 জন পাঠাতে পারে। এই 4 জন থেকে ইচ্ছা মতো তারা 2 জন পাঠাতে পারে, এইটার কোনো ইম্প্যাক্ট এর উপরে নেই। ঠিক একইভাবে এরও কোনো ইম্প্যাক্ট ওর উপরে নেই। সো এগুলো টোটালি কী ছিল, ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট ছিল, তাই না? ইন্ডিপেন্ডেন্টলি আমরা তখন এইখান থেকে এত, এখান থেকে এত চুজ করে গুণ করে লিখছি। এইবার আর ওই জিনিসটা আমাদের হাতে নাই। এইবার দেখো, এইবার কিন্তু আমাদের 9 জন মানুষ টোটালি আছে। এখন এইখান থেকে কোন 5 জনকে এখানে দিচ্ছি ওর উপর বেস করে আমার কোন 4 জন এখানে যাবে সেটা ম্যাটার করে। এইবার জিনিসটা আর টোটালি এইটা আলাদা পার্টিশনের জিনিস, এরা আলাদা গ্রুপ ব্যাপারটা এমন হয় নাই। ঠিক আছে? এখন তাহলে এইবার এই জিনিসটা এখানে একটা বেসিক ডিফারেন্স আছে প্রিভিয়াস ম্যাথটার সাথে এটার। এখন তাহলে এইবার এখন কী করা যায়, এই মনে করো পরের কাজটা আমরা জাস্ট বাদ দিয়ে রাখি। তো 9 জন মানুষ ছিল, 9 জন থেকে 5 জনকে আমি প্রথমে ফার্স্ট যানবাহনের মানুষজন চুজ করতেছি, 5 জনকে আমি এই যানবাহনে তুলে দিলাম। তাহলে বাকি রইল আমার কাছে 4 জন, এই 4 জন, এই যে 4 জন বাকি রইল, এই 4 জনের 4 জনকেই আমার কি দ্বিতীয় যানবাহনে দিতে হবে। তো 4 জন থেকে 4 জন চুজ করার উপায় কয়টা?
একটু আগেই তো বলছি NCN, এন সংখ্যক জিনিস আছে, এন সংখ্যক জিনিস থেকে এন সংখ্যক জিনিস নিয়ে দল কয়টা গঠন করা যাবে? একটাই দল গঠন করা যাবে। আর কতগুলো দল? আর তো কোনো ডিফারেন্ট ইউনিক কোনো দলই গঠন করা যাবে না। ক্লাসে 3 জন ছাত্র, 3 জনকে নিয়েই আমি বলছি প্রত্যেকটা টিম গঠিত হবে 3 জন করে সদস্যকে নিয়ে। তো কয়টা টিম গঠন করা যাবে? ইউনিক কয়টা টিম? একটাই টিম, আসেই তো ক্লাসে ছাত্র 3টা। এরকম ব্যাপারটা। তার মানে এখানে 4 জন আসেই, সেই 4 জন থেকে আবার কয়জন 4 জন চুজ করার কি আছে? চুজ করার এখান থেকে মনে করো 4 জন ABCD মানুষ পড়ে আছে। এখন আমাকে বলছে আচ্ছা ঠিক আছে, আপনার কাছে যতজন মানুষ পড়ে আছে তাদের মাঝে 4 জন চুজ করে আমার এই যানবাহনে দেন। আরে বাবা, 4 জন চুজ করার আমার আছে কি? আমার তো লোকই আছে 4 জন। সো আলটিমেটলি এখানে চুজিংয়ের কিছু নাই, সিম্পলি যারা আছে সবাই চলে যাবে এখানে। তার মানে কেস কয়টা এখানে? ওয়ে হচ্ছে একটাই ওয়ে, যে হ্যাঁ 4 জনের 4 জনকেই আমি দিয়ে দিব। দ্যাটস ওয়াই NCN যখনই আসবে তখনই বুঝতে হবে এখানে আসলে এটা একটাই ওয়ে। এন সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে এন সংখ্যকই নিয়ে আমরা দল গঠন করতেই পারবো, একটাই মাত্র উপায়, ইউনিক একটাই সম্ভব। দ্যাটস ওয়াই এইখানে এর সাথে গুণ হবে 1। এখন তুমি যদি ওই সেন্সটা বুঝে যাও, 1 গুণ করো, 1 লিখলা চলবে। যদি 1 না গুণ করে সিম্পলি NC5 লিখে দাও তাও চলবে। আর তুমি যদি এটা লিখে দাও 4C4 তাও চলবে। জাস্ট আমি এটা বলে দিলাম যাতে রিয়েল লাইফে ওই জিনিসটা কী মিন করতেছে, আসলে কি হইতেছে সেটা যাতে ক্লিয়ার হয়। থাকলো। এইবার দ্বিতীয় কেসে আসো। দ্বিতীয় কেসে যে আসলাম, এইখানে আমরা দেখতেছি যে আচ্ছা এ যানবাহন থেকে 9 জন থেকে এই প্রথম যানবাহনে এখানে আসলে 6 জনকে তুলে দেওয়া হয়েছে। তাহলে এখান থেকে 9 জন থেকে 6 জন কীভাবে চুজ করছি আমরা? 9C6। একইভাবে 6 জন চুজ করে ফেললাম, বাকি রইল 3 জন। তো এই যে 3 জন বাকি রইল, আবার তাহলে এই 3 জনকেই তো আমার সেকেন্ড যানবাহনে দিতে হবে। এখানে চুজিংয়ের কিছু আছে? আমার কাছে আসেই 3 জন লোক, এই যানবাহন থেকে লোক বলতেছে আচ্ছা আপনার কাছে যতজন আছে তার মাঝে 3 জন করে কতজন বাছাই করা যায় পাঠান একে একে। 3 জন থেকে 3 জন কয়ভাবে বাছাই করব? বাছাই করার কিছু আছে এখানে? একটাই উপায়, 3 জনের সবাইরে পাঠিয়ে দিতে হবে। তো আলটিমেটলি এখান থেকে কত? 3C3 অথবা 1 আসতেছে। বুঝলাম? ঠিক একইভাবে এর পরেরটাও পারবো। 9 জন থেকে 7 জন চুজ করলাম, 9C7 ইন্টু হচ্ছে কত? 9 জন থেকে 7 জন চুজ হয়ে গেছে, রইল বাকি 2 জন, আমাদের 2 জন থেকে 2 জনই, তাহলে এবার কত? 2C2। ফাইন, এভাবে করে রাখা যাবে। এখন এইগুলোর কেসে এগুলো যদি আমি না লিখি, 1 লিখি, গুণ টুন এগুলো এই পার্টটুকু টোটালি বাদ দিই, যে কোনোটা চলবে। এইগুলো তাহলে যোগ করে দিব, যোগ করে দিলেই আমার ওভারঅল আনসার চলে আসবে। এইবার এইটা গেল ফার্স্ট যানবাহন, যদি আমরা কি করি? বাছাই করে কাজটা করি। এখন কেউ এটা দাবি করতে পারে না যে আচ্ছা আপনি এই যে ফার্স্ট যানবাহনে প্রথমে লোক পাঠালেন, ঠিক আছে, 9 জন থেকে 6 জন চুজ করে ফার্স্ট যানবাহনে পাঠালেন, তারপরে বাকি 3 জনকে সেকেন্ডে। এইটার কোন গ্যারান্টি আছে? এটা কোথায় পাইছেন আপনি? এটা কোথাও লেখা আছে কোয়েশ্চেনে যে আচ্ছা ঠিক আছে ফার্স্ট যানবাহনের জন্যই আগে লোক চুজ করতে হবে, আমি সেকেন্ড যানবাহনের জন্য লোক আগে চুজ করব? করি, ঠিক আছে। তার কেসেও অবশ্যই দেখা যাবে সেম ওয়ে আসবে। কিভাবে দেখি এখন। এইবার আমাদের টার্গেট হচ্ছে এই জিনিসটা জাস্ট দেখানোর জন্য, ক্লিয়ার করার জন্য জিনিসটা দেখাচ্ছি যে 9 জন থেকে এবার কেউ বললো যে সেকেন্ড যানবাহনের লোকজনই আমি আগে চুজ করব, আমি আগে এইটাকে প্রায়োরিটি দিব। এবার দেই তাহলে 9 জন থেকে 4 জন চুজ করা যায় কত উপায়? 9C4 থাকলো। এরপরে 9 জন থেকে 4 জন তো চোজেন হয়ে গেছে, ফাইন, ওরা চলে গেছে, এরা এখানে দ্বিতীয় যানবাহনে চলে আসছে, রইল বাকি 5 জন। এখন 5 জন থেকে 5 জন, ওই তো আবার আগের কেস, 5 জনই পড়ে রয়েছে, 5 জনকেই পাঠিয়ে দিতে হবে, একটাই উপায়। তার মানে এটা 5C5 থাকলো। এরপরে আসো, এরপরে আমরা দেখতেছি যে এখানে হবে 9C3 6C6 এরকম, তাহলে 9C3 6C6, এখানে হবে 9C7 হচ্ছে 2C2, সরি 9C7 কেন 9C2, সরি, এখানে তো দ্বিতীয় যানবাহনকে আমরা প্রাধান্য দিচ্ছি। 9C2 ইন্টু কী হবে? 7C7। এই তো এই জিনিসটা চলে গেল। এখন এইখান থেকে এই ব্যাপারটুকু করলাম আমরা। এখন আমরা একটু চেক করলে দেখব যে এইখানে ইয়েলো কালারে যা লেখা আছে এই 3টা জিনিসের যোগফল আর এই 3টা জিনিসের যোগফল সেম। কেমনে সেম? সহজ করে দিই, এইগুলোর মান তো 1, তো এইগুলো লেখা আর না লেখা সেম জিনিস, এগুলো বাদ দিয়ে দিই। ঠিক একইভাবে এইগুলোর মান 1, তো এটা লেখা না লেখা সেম, আমরা বাদ দিয়ে দিলাম। এইবার এখন দেখো তো এখানে থাকে কি? এইখানে যেটা থাকতেছে সেটা হচ্ছে এরকম, এখানে থাকে 9C5 প্লাস 9C6 প্লাস 9C7, আর এখানে কি থাকে? এখানে থাকে 9C4 প্লাস 9C3 প্লাস 9C2।
এইবার একটু ভালো মতো খেয়াল করো, এইখানে দেখো এই দুইটা একদম টোটালি ইকুয়াল। এইটা আমরা ক্যালকুলেটরে হাত দেওয়া লাগবে না, এটার মানটা এক্স্যাক্ট মান জানা লাগবে না, এমনিতেই আমরা কিন্তু বিন্যাস সমাবেশের সেন্স থেকেই এটা বলতে পারবো। সমাবেশে কিছুক্ষণ আগে সম্পূরক সমাবেশ পড়ছি না? সম্পূরক সমাবেশে আমরা কী পড়ছি? NCR ইজ ইকুয়াল টু NCN মাইনাস আর। 10C3 যা 10C7 তা, 10C5 যা 10C6 যা 10C4ও তাই। তো এইখানে দেখো তাই তো হচ্ছে, এই 9C5 এইটা যেটা 9C5 যা 9C4ও তাই, এই যে দেখো 9C4 আসছে, চলে গেল, এই দুইটা টার্ম সেম। 9C6 যা 9C3ও তাই, এই যে আসছে। 9C7 যা 9C2ও চাই, এই তো আলটিমেটলি তাহলে তিনটা জিনিসই সেমই আসছে, জাস্ট এখান থেকে কি হয়ে গেছে, ওখানে এইটাকে প্রায়োরিটি দিলে জিনিসটা দেখতে এরকম লাগতেছে, মান সব ঠিকঠাক সেম, সবগুলো টার্ম সমান। ফাইন, বুঝছি। তো এই ধরনের কেসে আমরা একটু সতর্ক থাকবো, জাস্ট বিকজ এখানে ওর লিমিট বা এখানে একটা নাম্বার আছে ওইটা অনুযায়ী হবে ব্যাপারটা এমন না, কারণ এখানে তো ইন্ডিপেন্ডেন্টলি হইতেছে না, ওটা ঘটনাটাই তো ওরকম, দুইটা পার্টিশনে ইন্ডিপেন্ডেন্ট, দুইটা ইভেন্ট, জাস্ট এরকম ব্যাপারটা আর নাই। এখানে আসলে চুজ করতেছি আমরা 9 জন থেকে চুজ করে তারপর কাজগুলো করতেছি। অ্যান্ড এইখানে একটা গ্রুপ আছে, এখানে গ্রুপ আছে, এই গ্রুপ থেকে সার্টেন এলিমেন্ট, ওই গ্রুপ থেকে সার্টেন এলিমেন্ট কম্বাইন করে এরকম ব্যাপারটা হচ্ছে না। ফাইন, চলে গেল। এরপরে আসি আমরা এখন টাইপ 2। এখানে বলছে টাইপ 2 বলছি, কোয়েশ্চেন 2 আর কি, এই টাইপের আন্ডারে 10 জন শিক্ষার্থীর একটা দল শিক্ষা সফরে আসলো, তাদের দুইটা গাড়িতে ভ্রমণ করতে হবে, যার একটাতে 7 জনের বেশি এবং অন্যটাতে 4 জনের বেশি ধরে না। আবারও ডাবল কনস্ট্রেন্ট, এখানে একটা শর্ত আর হচ্ছে এখানে একটা শর্ত, তাই না? এখন আমরা কি দেখব? এখন আমরা দেখব, একটু দাঁড়াও, এই আনওয়ান্টেড জিনিসপত্রগুলোকে একটু সরাই ফেলি। হ্যাঁ, অন্য কিছুতে একটু প্রেস হয়ে গেছিলো, দ্যাটস হোয়াই এটা আসছে। ফাইন, এখানে আমাদের 7 জন আর 4 জনের ব্যাপারটা বলছে যে 7 জনের বেশি আর 4 জনের বেশি ধরে না, তার মানে ওদের আবারও একই ঘটনা, 7 জনের বেশি ধরে না, তার মানে 7 জন ধরবে অথবা তার কম ধরবে, 7 জনটা হচ্ছে ম্যাক্সিমাম লিমিট। এখন 10 জন শিক্ষার্থী আসছে, ফাইন, 10 জন শিক্ষার্থীর একটা টিম শিক্ষা সফরে আসছে, তাদেরকে দুটি গাড়িতে ভ্রমণ করতে হবে, তাহলে দুইটা গাড়িতে ভ্রমণ করতে হবে, একটা এ আর একটা বি। এখন এ গাড়িতে প্রথমটাতে বা যে কোনো একটাতেই ধরলে হবে, 7 জনের বেশি ধরবে না, তার মানে হয় এখানে 7 জন না হয় তার কম। ঠিক একইভাবে অন্যটাতে 4 জনের বেশি ধরে না, তার মানে হয় 4 জন না হয় তার কম। ফাইন, আপার লিমিটটা লিখে ফেললাম। দলটা কত প্রকারে ভ্রমণ করতে পারবে, একইভাবে একদম আগের মতো করে ফেলবো। 10 জন বিভিন্নভাবে ভ্রমণ করতে পারে, 10, 0, 1, 9, 2, 8, 3, 7 এভাবে করে। এখন কোনগুলো শর্ত মেনটেন করে সেটা দেখব। এখানে বলছে একটাতে 7 জনের বেশি যায় না, তাহলে 7 জন যদি আমরা নেই কি হয়, এখানে 7 জন নিলে এখানে হবে 3 জন, টোটাল 10। এইখানে 7-এর বেশি তো যেতে পারবো না, কম যেতে পারবো, তাহলে কম যাই, তাহলে 7, 6 জন নিলে এখানে 4 জন। ফাইন, 4 জন আবার এটার ম্যাক্সিমাম লিমিট। এখন দেখো তো এখানে যদি 5 দেই, এখানে যদি 5 দেই চলবে? হবে না, কেন? কারণ এখানে 5 ঠিক আছে, কিন্তু এখানে তো 5 দেওয়া যাবে না, কারণ এখানে আলটিমেটলি 4 জনের বেশি ধরবে না, 4 জনের থেকে সমান অথবা 4 জনের কম। তাহলে এইখানে আমরা কি পাচ্ছি? এইখানে আমরা মাত্র 2টা কেস পাচ্ছি। তো 2টা কেসে খুব সিম্পলি আমরা আবার গঠন করে ফেলবো। অ্যান্ড এখানেও ঘুরে ফিরে একই জিনিস, যে তুমি যে কোনো একটা যানবাহনের জন্য মানুষজন আগে চুজ করলে জিনিসটা একই আসবে, ফার্স্ট যানবাহনের জন্য যা আসবে সেকেন্ড যানবাহনের জন্য তাই আসবে। এটা মুখে মুখে বলো তো কী হবে? 10 জন থেকে 7 জন চুজ করতেছো, 10C7 প্লাস 10 জন থেকে 6 জন চুজ করতেছো, 10C6। এখন কথা হচ্ছে আমি এগুলোকে গুনলামই না কেন? কারণ 10 জন থেকে যখন 7 জন চুজ করছি, বাকি যে 3 জন আছে ওদেরকে তো এখানে পাঠাতেই হবে, এখানে আর চয়েসের কিচ্ছু নাই, একটাই উপায় আমার, তার মানে 10C7 × 1। ঠিক একইভাবে এখানে পরেরটার জন্য, এটার জন্য 10C6 × 1, বুঝছি? তো এই দুটো যোগ হয়ে যাবে, অথবা তুমি একইভাবে এইটা ধরে হিসাব করলেও তাই আসবে, 10C3 × 1 আর হচ্ছে প্লাস 10C4 × 1। এই তো এইখান থেকে তাহলে আমরা এটাও বের করতে পারবো। তাহলে বোঝা গেছে এই ধরনের প্রবলেম পারবো। এইখানে সিঙ্গেল কনস্ট্যান্টের এবং ডাবল কনস্ট্যান্টের এই ম্যাথগুলো এইচএসসিতে খুবই বেশি আসে, অ্যাডমিশনেও অনেক আসে। শুধু সিঙ্গেল কনস্ট্যান্টের ম্যাথই অনেকবার আসছে, অ্যান্ড হুবহুগুলোও আসছে, বুঝছি? তো এগুলো অবশ্যই ইম্পর্টেন্ট, এগুলোর কোনোটাই ভুল করা যাবে না। এই ছিল আমাদের টাইপ 2। এবার আমরা যাব টাইপ 3-তে।